সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো সবাই? হ্যাঁ, ভালো আছো। মিউট করলাম সবাইকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে সমাবেশের উপর 3টি হোম টাস্ক দিয়েছিলাম এবং অনেকে আমাকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে সেগুলি সলভ করে দিয়েছে। তো সবারগুলি হয়েছে, টুকটাক কিছু ভুল হয়েছে। তো আমরা যারা হোম টাস্কগুলি করতে পারি নাই তাদের জন্য সংক্ষেপে আমরা এই হোম টাস্ক 3টা একটু আলোচনা করি। 1 নম্বর প্রবলেম যেটা দিয়েছিলাম ওটা ওই যে কয়েকজন বিজ্ঞান থেকে এবং কয়েকজন কলা থেকে কয়েকজনের একটা কমিটি গঠন। এটা সবাই পারছো তোমরা এবং এটা আমার মনে হয় না ডিসকাস করা দরকার আছে। পাশাপাশি এটা ছিল 6 জন বিজ্ঞান আর 6 জন কলা থেকে, বা যতজনই ছিল ওটা সবাই পারছো। 2 নাম্বার ছিল থিসিস শব্দটা ছিল থিসিস, যার থেকে 4টা বর্ণ দিয়ে কতগুলি শব্দ বানানো যায়। ওইটাও যারা দেখাইছো সবাই পারছো, আমি আশা রাখি যারা দেখাইতে পারো নাই তারাও পারছো। 3 নাম্বারটাতে আমি একটু আসি। 3 নাম্বারে ছিল যে রুমু, ঝুমু আর সুমু, এই 3 জন বোন, যাদের প্রথম 2 জন হচ্ছে তোমার টুইন এবং আইডেন্টিক্যাল, অর্থাৎ তারা দেখতেছে। আমরা প্রথমে বলছিলাম যে 3 জনকে যদি সেম পোশাক পরে আমরা ছবি তুলি তাহলে কতগুলি ছবি আসবে। এই অংশের উত্তরটা সবাই পারছো। ওইটা ছিল ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2, অর্থাৎ 3টা ছবি। এটা সবার হয়েছে। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে এদের নামের আদ্যক্ষর নিয়ে আমরা কতগুলি শব্দ তৈরি করতে পারি। এটাও ম্যাক্সিমাম পারছো। আদ্যক্ষর যেহেতু 3টা নিয়ে ফ্যাক্টরিয়াল 3 দ্যাট ইজ 6টা ছবি তোলা যায়। থার্ড সেকশনটাতে অনেকে একটু গন্ডগোল করছো। থার্ড সেকশনটা ছিল যদি আমরা ভিন্ন ভিন্ন পোশাক পরিয়ে ছবি তুলি। তো ভিন্ন ভিন্ন পোশাক পরিয়ে ছবি তুললে যেহেতু পোশাকগুলি ভিন্ন ভিন্ন, তাহলে ফ্যাক্টরিয়াল 3 যে উত্তরটা আসছে এটাই উত্তর আসবে, 6 আসবে উত্তর। অর্থাৎ 3টা ভিন্ন পোশাক পরে 3 জনকে আমরা ছবি তুললাম, 6 আসবে। তো এখানে অনেকে করছো কি, প্রথমে 3 জনকে দিয়ে ছবি তুলছো, তারপর আবার ড্রেস দিয়ে এইটাকে বিন্যাস করছো। এটার প্রয়োজন নাই। আমি যদি বলতাম যে 3 জনকে 3টা ভিন্ন পোশাক পরাইলাম, কোনো পোশাক আমি রিপিট করলাম না, তাহলে কত ধরনের কম্বিনেশন আসতে পারে। প্রশ্নটা কিন্তু এমন ছিল না, শুধুমাত্র বলা ছিল যে আমি ভিন্ন পোশাক পরাইলে ছবি কতগুলি আসবে। তো যেহেতু 3 জন ভিন্ন পোশাক, 3টা ভিন্ন জিনিস, ফ্যাক্টরিয়াল 3 সমান 6। ওনাকে এটাকে বলছো কি ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2 দিছো। প্রথমে ছবি তুলছো, তারপর পোশাক পরানোর ব্যবস্থাটা তুমি কাজে লাগাইছো, ফ্যাক্টরিয়াল 3। এটাতে আমরা যাবো না। এটাতে যাবো কখন, যখন বলা থাকবে যে আমরা ছবি তোলার পরে পোশাক পরানোর বিষয় যদি আসে, তাহলে বিষয়টা এমন না। 4 নাম্বার সেকশনটা অনেকে গন্ডগোল করছো যে 3 জনকে সেম পোশাক পরে আমরা যদি বৃত্তাকার রাস্তায় বসাই তাহলে কতভাবে বসাতে পারি। তো বৃত্তাকারে ফ্যাক্টরিয়াল 3 - 1। আবার যেহেতু পোশাক সবার সেম, তাহলে 2টা বস্তু কিন্তু একই রকম হয়ে গেল। তো 2টা বস্তু যেহেতু একই রকম হয়ে গেল, তাদেরকে সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 2 বাই ফ্যাক্টরিয়াল 2 পাই। প্রথমে হলো আমার বৃত্তাকার বিন্যাস 3 - 1 এর ফ্যাক্টরিয়াল। এটা ঠিক আছে, এটা পারছো। কিন্তু ওই একজনকে ফিক্স করার পর বাকি 2 জনকে যে সাজানোর ব্যাপার, এটা কিন্তু ফ্যাক্টরিয়াল 2 বাই ফ্যাক্টরিয়াল 2। অর্থাৎ তোমার এই আসবে উত্তর যে 2 জনকে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 2 বাই ফ্যাক্টরিয়াল 2, দ্যাট ইজ 1 উপায়। তাহলে আমরা ছবি তুলতে পারি কয়টা? 3 জন থেকে আমি একটা বস্তুকে বললাম কি কমাই ফেললাম, হলো 2টা, তাহলে ফ্যাক্টরিয়াল 2 আর ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 2। আবার তাহলে ওই যে ফ্যাক্টরিয়াল 2টা দিছি আমরা এখানে, এইখানকার ফ্যাক্টরিয়াল 2 কিন্তু এখানে গেছে, তাহলে ফ্যাক্টরিয়াল 3 - 1 এবং এর মধ্যে আবার 2টা সেম ফ্যাক্টরিয়াল 2 দিয়ে আমি ভাগ করলাম, ইকুয়াল টু উত্তর আসবে 1। তো এখানে অনেকেই গন্ডগোল করছো যে ফ্যাক্টরিয়াল 3 - 1 পর্যন্ত রেখে দিছো, আবার ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করো না। তাহলে একজনকে ফিক্স করা গেল 1 উপায়,
আর বাকি দুইজনকে সাজানো গেল ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 বাই, দ্যাট ইজ একটা এর রুট। আইদার তুমি এইভাবে করো অথবা এইভাবে করো। কি সবাই বুঝতে পারছে বিষয়টা? সবার কাছে পরিষ্কার হয়েছে কিনা বিষয়টা? তাহলে কারো কোনো প্রশ্ন নাই তো? কারো প্রশ্ন আছে? 4 নাম্বারটা হইলো যে তিনজনকে সেম পোশাক পরাইয়া বৃত্তাকার রাস্তায় আমরা গতভাবে বসাইতে পারি। তাহলে আমাদের গ্রামারটা ছিল একজনকে ফিক্স করা, করলাম একজনকে ফিক্স, আর ফিক্স করার পর বাকি দুইজনকে যে আমি বসাবো, দুইজন যেহেতু সেম, ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2, দ্যাট ইজ দ্য উত্তর আছে 1। অথবা তুমি এইভাবে আসো যে ফ্যাক্টোরিয়াল 3 - 1, যেহেতু একজনকে ফিক্স করলে ফ্যাক্টোরিয়াল n - 1 একটা গ্রামার আছে। আর ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 আসবে কেন? যেহেতু দুইটা বস্তু সেম, অর্থাৎ এখানে আরেকটা কাজ করা লাগে, দুইটা বস্তু সেম যেহেতু, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে আবার ভাগ করব আমরা। বিন্যাসের একটা ফর্মুলা আছে, যে বস্তুটা যতবার রিপিট হয় ফ্যাক্টোরিয়াল তত দিয়ে ভাগ করা লাগে। ক্লিয়ার? কি পরিষ্কার হয়েছে সবার কাছে? আচ্ছা, পরিষ্কার থাকলে আমরা এটা মুছে দিই। তো এই বিন্যাস এবং সমাবেশ মিলিয়ে আমরা এখন অঙ্ক করব, পাশাপাশি সমাবেশের আরও দুই একটা মানে ফর্মুলা আমাদের রয়ে গেছে, সেগুলি আগে ডিসকাস করব। তো মেসেঞ্জার একজন একটা প্রবলেম সলভ করে দিতে বললাম, এই প্রবলেমটা আগে নেই। প্রবলেমটা হলো একটা কাজ এইরকম যে 1 2 3 4 5 6 7 এই একক দৈর্ঘ্য বিশিষ্ট 7টা সরল রেখা আছে। 3 4 5 6 7, অর্থাৎ 7টা সরল রেখার দৈর্ঘ্য যথাক্রমে 1 2 3 4 5 6 7 একক। এখন এই সরল রেখাগুলি দিয়ে আমরা কতগুলি ত্রিভুজ বানাইতে পারবো, সরি সরল রেখা দিয়ে কতগুলি চতুর্ভুজ বানাইতে পারবো। তো চতুর্ভুজ বানানোর জন্য আমার লাগে 4টা বাহু। তাহলে এখানে বাহু দেওয়া আছে 7টা বাহু থেকে আমি 4টা বাহু দিয়ে চতুর্ভুজ তৈরি করব। তো এই চতুর্ভুজ তৈরি করার ক্ষেত্রে আমি 7টা থেকে 4টা আগে চুজ করব। তাহলে চতুর্ভুজের সংখ্যা আসবে, চতুর্ভুজের সংখ্যা সমান 7c4। তো 7c4 বা 7c3 আসলে একই জিনিস, 7c3 লিখলাম, যেহেতু উৎপাদক সিস্টেমে এই ক্যালকুলেশনটা আমার কাছে ইজি হবে, এই জন্য আমি 7c3 লিখলাম। তাহলে 7c3 এর উত্তর আসবে 7 × 6 × 5, নিচের দিকে 3টা উৎপাদক ডিভাইডেড এই 3 নাম্বারটার উপর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার আসবে ফ্যাক্টোরিয়াল 3 আর 6 ইরিজ হয়ে যাবে, 5 সাথে 35। তাহলে গ্রামার বলতেছে যে এখানে 35টা চতুর্ভুজ বানানো যাবে। এখন লজিক কিন্তু অন্য কথা বলে। লজিক হলো যে আমাকে যে কোনো দৈর্ঘ্য বিশিষ্ট বাহু দিলেই আমি কিন্তু চতুর্ভুজ বানাতে পারবো না। হয়তো দেখা যাবে এমন যে একটা বাহু চতুর্ভুজ হয়ে তার একটা অতিরিক্ত অংশ রয়ে গেছে, যেমন এমন হতে পারে যে একটা বাহু এরকম অতিরিক্ত রয়ে গেছে। আবার এমন হতে পারে যে একটা বাহু তাকে নাগাল পায় নাই। তাহলে 4টা বাহু দিলেই যে চতুর্ভুজ হয়ে যাবে এর কোনো গ্যারান্টি আসলে নাই। তাহলে এই ক্ষেত্রে করবো কি, আমরা ওই থিওরিটা কাজে লাগাবো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে, এবং এটা এক্সটেন্ডেবল, এটা অন্যান্য বহুভুজের ক্ষেত্রে প্রযোজ্য। চতুর্ভুজের ক্ষেত্রে বিষয়টি হলো যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু থেকে বৃহত্তর হতে হবে, আদারওয়াইজ আমরা চতুর্ভুজ বানাতে পারবো না। তাহলে এই 7টা দৈর্ঘ্য বিশিষ্ট বাহু থেকে আমি চতুর্ভুজ গ্রামাটিক্যালি পাই 35টা। আর প্র্যাকটিক্যাল বিষয় হলো যে এদের সবগুলির কম্বিনেশনে আসলে চতুর্ভুজ আসবে না। তাহলে যাদের কম্বিনেশনে আসবে না আমরা দেখি কাদের কম্বিনেশনে চতুর্ভুজ বানানো যাবে না। 1 2 3 6 এই কম্বিনেশনটা যদি আমরা নেই, দেখো প্রথম 3টা মিলে হয় চতুর্থটা সমান, কাজে এই কম্বিনেশনে আমি চতুর্ভুজ তৈরি করতে পারবো না। তাহলে এটা আমার 35টা থেকে বাদ দিতে হবে। তো এরকম আরো আছে, দেখো 1 2 3 7 এটা দিয়ে আমি বানাতে পারবো না, কারণ প্রথম 3টার যোগফল চতুর্থটা থেকে ক্ষুদ্রতর। আবার 1 2 4 7 তাহলে 1 2 3 4 7 চতুর্থটার সমান। তাহলে এই 3টা কম্বিনেশন আমার 35টার মধ্যে কিন্তু গ্রামাটিক্যালি এসে গেল। 35টার মধ্যে এই 3টা আছে।
এই তিনটা আমাদেরকে এখন বাদ দিতে হবে। তাহলে আমার নির্ণয় চতুর্ভুজ সংখ্যা আসবে 35 - 3, অর্থাৎ এই তিনটা সমাবেশ বা কম্বিনেশন বা বাছাই আমরা যাই বলি, তিনটা বাছাই আমাকে বাদ দিতে হবে। অতএব নির্ণয় চতুর্ভুজ সংখ্যা সমান 35 - 3, that is 32। মানে এই তিনটা আমরা দিয়ে চতুর্ভুজ তৈরি করতে পারবো না। তাহলে দেখো, যে এই প্রবলেমটার কথা বলছিলা সে আজকে প্রেজেন্ট আসছে কিনা আমি জানি না। আমরা যারা প্রেজেন্ট আছি তারা বুঝলাম কিনা, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা এইভাবে 7টা রেখা থেকে চতুর্ভুজ বানাতে পারি 35টা, আর কেটে গেলে আসলে 32টা। আচ্ছা, এটা বুঝলে আমরা এখন আরেকটা প্রবলেম নেই। প্রবলেমটা হলো যে তোমার 9 জন ব্যক্তি আছে, তাদেরকে 2টা যানবাহনে আমরা ভ্রমণ করাবো। যানবাহনে ভ্রমণ করাইতে যা দেখা গেছে হয়তো একটা যানবাহনের ক্যাপাসিটি হলো 7 জনের বেশি ধরে না, আবার আরেকটা যানবাহনের ক্যাপাসিটি হলো এখানে 2 জনের বেশি ধরে না, একটা ছোট গাড়ি আর একটা হয়তো বড় গাড়ি। তাহলে আমার প্রবলেমটা হলো 9 জনকে 2টি যানবাহনে ভ্রমণ করাতে হবে, যেখানে একটি যানে 7 জনের বেশি এবং অন্যটিতে 2 জনের বেশি ধরে না। কতভাবে ভ্রমণ করানো যায়? তাহলে এই কাজটা করতে গিয়ে আমরা করবো কি, যে এই 9 জন থেকে আমরা লোক বাছাই করব যানবাহনগুলির জন্য। এখন তুমি 9 জন থেকে যে যানবাহনে 7 জনের বেশি ধরে না তার জন্য 7 জন বাছাই করলা, বাকি যে 2 জন রয়ে গেল এই 2 জনকে কিন্তু তুমি শুধুমাত্র একটা উপায়ে বাছাই করতে পারবে, তোমার হাতের কোনো বিকল্প নাই। একটা যানবাহনে যখন 7 জন পাঠাই দিবা, বাকি 2 জনকে অন্য যানবাহনে একটা মাত্র উপায়ে পাঠানো যাবে। অথবা আমরা এই 9 জন থেকে আগে 2 জন চুজ করলাম যে যানবাহনে 2 জনের বেশি ধরে না, তো 2 জন চুজ করলাম আমরা, গ্রামাটিক্যালি আমরা দেখাবো কিভাবে চুজ করতে হয়। বাকি 7 জনকে অন্য যানবাহনে চুজ করার আর তোমার বিকল্প নাই, একটা মাত্র উপায়ে তাদেরকে বাকি যানবাহনে ভ্রমণ করানো যাবে। তাহলে এইরকম পসিবল কতগুলি উপায় আছে আমরা দেখি। আমরা প্রথমে দেখলাম যান 1, যেটাতে 7 জনের বেশি ধরে না, লেস দেন অর ইকুয়াল টু 7 আমরা সংক্ষেপে লিখলাম। যান 2, যেটাতে 2 জনের বেশি ধরে না, লেস দেন ইকুয়াল টু 2। আর এটা নিলাম আমরা ভ্রমণের উপায়, কতভাবে ভ্রমণ করতে পারে। উপায় 1 আমরা এখান থেকে নিলাম 7 জন, এখান থেকে নিলাম 2 জন। তাহলে আমি আগেই বলতেছিলাম যে তুমি 7 জন চুজ করবা না 2 জন চুজ করবা, এটা তোমার ব্যক্তিগত বিষয়। তুমি 9 জন থেকে 7 জন চুজ করো 9C7 উপায়। তাহলে ভ্রমণের করতে হবে 9C7 ইনটু বাকি যে 2 জন রয়ে গেল তাদেরকে চুজ করার ক্ষেত্রে কিন্তু তোমার একটা, আর তোমার অপশন নাই 1, ইকুয়াল টু আসবে 9C7 সমান হবে 9C2 ইনটু 1। তাহলে দেখো এখানে আমরা পরিচয় পাচ্ছি যে 9C7 ইনটু 1 দিলে যে উত্তর আসবে, 9C2 দিলে সেম উত্তর আসবে, কারণ আমি 7 জন বাছাই না করে 2 জন বাছাই করব, আর বাকি 7 জনকে একটা উপায়ে অন্য যানবাহনে আমি পাঠিয়ে দিব। তাহলে 9C2 এর যে উত্তর আসবে 9 ইনটু 8 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2, তাহলে মানে 36। 8 নং 72 2 দিয়ে ভাগ করলে 36। উপায় 2 আমি নিলাম এখান থেকে 6 জন, আর এখান থেকে নিলাম আমি 3 জন, মানে এই যানবাহনে নিলাম আমি 3 জন। তাহলে 3 জন যদি আমি নেই, 2 জনের বেশি তো ধরে না, 2 জনের বেশি যেহেতু ধরে না, তাহলে আমি 3 জন এখানে দিতে পারবো না।
তাহলে তোমার ধরো 2 এর জন্য তুমি 2 জনের বেশি চুজ করতে পারো, তাহলে তোমার 9 জনকে চুজ ভ্রমণ করাইতে গেলে এখানে কিন্তু বাড়াইতে হবে। তাহলে এখানে যদি আমি বাড়াই তাহলে এখানে আবার 7 জনের বেশি আসে না। তাহলে আবার এইভাবে যদি আমি চুজিং এ যাই তাহলে আমি পারবো কিনা, উত্তরটা আসবে কিনা তোমরা একটু পার্টিসিপেট করো, এখানে আনমিউট করি সবাই। আমরা কি পারবো কিনা? হ্যাঁ পারবো কিনা, এইভাবে চুজ করতে পারবো কিনা? এটাতে 3 জনের বেশি ধরে না, চুজ করা যাবে? হ্যাঁ যাবে না। তাহলে আমার আর কোনো অল্টারনেটিভ আছে কিনা? আর নাই, একটাই। তাহলে আমি এই একটা উপায়ে মানে 9 জনকে ভ্রমণ করাইতে পারি 36 উপায়। যদি এরকম পসিবিলিটি আরো থাকতো তাহলে আমরা কাজটা করতে পারতাম, বা সংখ্যা যদি 9 জন না দিয়ে আমার হয়তো আরো কম দিত তাহলে হয়তো আমি এখান থেকে দিতে পারতাম, যে এখানে 7 জনের বেশি ধরে না, ধরো আমাকে যদি বলা হতো যে 6 জনকে তুমি ভ্রমণ করাও, তাহলে আমি হয়তো এখানে 4 2 দিতে পারতাম, 5 1 দিতে পারতাম, ঠিক কিনা? তাহলে আর কোন উত্তর আসবে না? তাহলে 36 উপায় আমি প্রমাণ করাইতে পারবো। এই ধরনের एग्जांपल দেখবা তোমরা বইতে আছে। আমরা যদি চেঞ্জ করে নিতে পারি নিলাম, আর যদি দেখা যায় যে আর কোনো অপশন নাই তাহলে আমার এটাই উত্তর আসবে। তাহলে এটা বুঝলাম কি আমরা সবাই? আচ্ছা তাহলে মিউট করি। এই প্রবলেমটা একটু গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। এই ধরনের প্রবলেম এর আগে আমরা করি নাই। প্রবলেমটা হলো যে আমার একটা বালকের হাতে 2টা সাদা মার্বেল আছে, সাদা 2টা, লাল আছে 3টা, লাল 3টা। লাল আছে 3টা আর নীল আছে ধরো 4টা, সাদা 2টা, লাল 2টা এবং নীল 4টা। এই কয়টা মার্বেল আছে, সবগুলি মার্বেলের আকৃতি কিন্তু ভিন্ন। আকৃতি যদি ভিন্ন হয় তাহলে এইখান থেকে সে তোমার 6টা মার্বেল নিয়ে বা 7টা মার্বেল নিয়ে আমরা যার সংখ্যা বলতে পারি কত উপায়ে সে এক সারিতে সাজাতে পারবে। অর্থাৎ তার প্রত্যেকটা মার্বেলের আকৃতি কিন্তু ভিন্ন ভিন্ন, যদিও 2টা মার্বেল সাদা আছে, 2টা সাদার আকৃতি সেম না, ধরো একটা ছোট একটা বড়। লালেরও সেম, 3টারই কালার লাল কিন্তু আকৃতি ভিন্ন। আবার এই নীল আছে 4টা, যাদের প্রত্যেকটার আকৃতি ভিন্ন। তাহলে প্রশ্নটা তোমরা একটু সংক্ষেপে লেখো। একটি বালকের নিকট 9টি ভিন্ন আকৃতির, 2টি সাদা, 3টি লাল, 4টি নীল মার্বেল আছে। সে এক সারিতে কত উপায়ে 7টি মার্বেল সাজাতে পারে? এক সারিতে 7টা মার্বেল সে সাজাবে। আমরা গতদিন একটা সিমিলার एग्जांपल নিয়েছিলাম, কিন্তু ওখানে আকৃতির ব্যাপারে কিছু বলা ছিল না। আকৃতির ব্যাপারে যদি বলা না থাকে তাহলে 2টা লালকে আমি সেম পাবো, 3টা লালকে সেম পাবো, 4টা নীলকে সেম পাবো। আর এখন যেহেতু আকৃতি সবগুলোর ভিন্ন বলা আছে, এই বিষয়টা আমার জানতে। তাহলে এই প্রবলেমটা আমরা সরাসরি বিন্যাস করতে পারবো না, অর্থাৎ আমরা আগে সমাবেশ করব, তারপর সমাবেশ থেকে আমাদেরকে বিন্যাস করতে হবে। তাহলে আগের মতোই আমরা চুজিং এ যাব। ওই আগের দিনের অঙ্কটাতে আমরা চুজ করছিলাম, চুজ করার উপায় ছিল কিন্তু একটা, কারণ যে কোনো সংখ্যক মার্বেল থেকে যে কোনো সংখ্যক 1টা 2টা বা যে কোনো সংখ্যক মার্বেল চুজ করার উপায় কিন্তু হয় এক, যদি মার্বেলগুলি হয় সেম। যেহেতু মার্বেলগুলি এখন আমার ভিন্ন ভিন্ন আকৃতির, এখন কিন্তু আমাকে চুজ করতে হবে। চুজ করবার পরে বিন্যাস করব। আর আগে কিন্তু আমরা সরাসরি বিন্যাস করে ফেলেছিলাম। ধরো 4টা মার্বেলকে আমরা নিয়েছিলাম 1 2 1,
তারপর সাজাইছিলাম ফ্যাক্টরিয়াল 2 বাই ফ্যাক্টরিয়াল 2, যেন দুইটা মার্বেল যেহেতু সেম ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করছিলাম। আজকের কাজটা কিন্তু একটু ভিন্ন। তাহলে আমরা মার্বেল আগে চুজ করব। সাদা আছে তোমার 2টা, লাল আছে 3টা, নীল আছে 4টা। আমরা প্রথমে নিব বাছাই, তারপর নিব তোমার বিন্যাস বা সাজানো। আমরা দেখো কলামগুলি বললাম, প্রথমে লাল, সাদা, লাল, নীল মার্বেল চুজ করব। এখান থেকে মোট বাছাই কি আসে বের করব, তারপরে বিন্যাস কি আসে বের করব। তাহলে প্রথমটা হইলো যে আমি মার্বেল নিতে চাই কয়টা, 7টা মার্বেল। 7টা মার্বেল যদি নিতে চাই আমি এখান থেকে একটা দিয়ে স্টার্ট করব। একটা, এখানে যদি একটা দিই তাহলে আমার 7টা কভার হয় না। একটা দিলে 7টা কভার হয় না, তাহলে আমি দিলাম 2টা, 1 আর 2 3 আর 4 7। তাহলে 7টা মার্বেল আমি চুজ করলাম এইভাবে। এখন এই চুজিংটা গতদিনের সাথে পার্থক্য যেটা হলো, আমার এখানে চয়েসটা ছিল একটা উপায়। একটা উপায় কেন ছিল, সাদা 2টা সেম ছিল, লাল 2টা সেম ছিল, নীল 4টা সেম ছিল। আমি এটাকে এক উপায়ে, এটাকে এক উপায়ে, এটাকে এক উপায়ে, মোট এক উপায়ে বাছাই করছিলাম। তারপর সাজাইছিলাম আমি ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 2 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 2 দিয়ে, 4 দিয়ে। কিন্তু আজকে যেটা করবো আমরা, যে আসলে আমার বাছাইটা একটা হবে না, বাছাই কিন্তু যেহেতু আকৃতি ভিন্ন, আমার বাছাই ব্যবস্থা কিন্তু ভিন্ন হবে। তাহলে 2টা সাদা থেকে একটা চুজ করবো, 2C1। তারপর 3টা লাল থেকে 2টা চুজ করবো, গুণ হয়ে যাবে 3C2। তারপর 4টা নীল থেকে 4টা নীল চুজ করবো, দ্যাট ইজ 1। 4টা থেকে 4টা নিলে আমরা দেখছি একটা সমাবেশ আসে। তাহলে আমার মোট বাছাই হবে 2C1 3C2 * 1, দ্যাট ইজ, এখানে উত্তরটা আমি লিখি 2 * এখানে 3 * 1, দ্যাট ইজ 6 আসতেছে বাছাই। এখন আমরা এই 6টা বাছাইকে সাজাবো কিভাবে, বাছাই হচ্ছে 6টা ইনটু, যেহেতু আমার 7টা মার্বেল ফ্যাক্টরিয়াল 7 দিয়ে আমি এখানে গুণ করে ফেলবো। তাহলে 6টা বাছাই ইনটু ফ্যাক্টরিয়াল 7। ফ্যাক্টরিয়াল 7 কেন, যেহেতু সবগুলা তোমার ভিন্ন ভিন্ন আকৃতির বলে ফ্যাক্টরিয়াল 7 আসবে। কালারের জন্য আমি আবার কিন্তু ভাগ দিতে যাব না, ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ হবে না, ফ্যাক্টরিয়াল 4 দিয়েও ভাগ হবে না। তাহলে আমরা এই জায়গাটুকু বুঝলাম কিনা আগে সবাই দেখো, তারপরে আমরা পরবর্তী উপায়ে যাব। তোমরা বলো এই বিষয়টা আমরা বুঝতে পারছি কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে বুঝতে পারলে আমি এখন এখানে নিউমেরিক্যালি নাম্বারটা হয়তো দিব না, দিলে ক্যালকুলেটর, হ্যাঁ ক্যালকুলেটর আমার হাতে নাই, এই গুণফলটা আমি দিচ্ছি না। 6 * ফ্যাক্টরিয়াল 7, এটা হিসাব করতে পারবো তো সবাই? আমরা হিসাব করতে পারবো তো? 6 * ফ্যাক্টরিয়াল, আচ্ছা। এখন এই জায়গাটুকু বুঝছো কিনা, যদি আমার 2টা সাদা বলের আকৃতি সেম হইতো, লাল 3টার আকৃতি সেম হইতো, নীল 3টার আকৃতি সেম হইতো, এই বাছাই কিন্তু হইতো একটা, তাহলে 1 * ফ্যাক্টরিয়াল 7 আসতো। তখন আবার চুজ করার উপায় কিন্তু সব ক্ষেত্রে একটা আসতো। আজকে যেহেতু আকৃতি ভিন্ন, আর এখানে কিন্তু চুজ করা লাগবে। উপায় 2। আচ্ছা, আবার আনমিট করা আছে, কেউ একজন বলো আর কিভাবে নিতে পারি আমরা? এখানে আমি একটাই দিলাম, তাহলে এখানে আমি কি করতে পারি? 3টা নিতে পারি, আবার নীলের থেকে 3টা নিতে পারি। 3টা নিতে পারি, থ্যাংক ইউ। তাহলে আমরা এইভাবে নিতে পারি 1 3 3। তাহলে বাছাইটা আসবে 2C1 * 3C3 3C3, দ্যাট ইজ, আমি একবার লিখে ফেলাম 1। কয়েকটা বস্তু থেকে সবগুলি নিয়ে সমাবেশ একটা উপায় করা যায়, * 4C3। তাহলে 4C3 আর 4C1 কিন্তু সমান আছে, এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 8, তাহলে এখানে উত্তরটা আসবে 8। তাহলে বিন্যাসটা আসবে 8 * ফ্যাক্টরিয়াল 7। এই গেল আরেকটা উপায়। উপায় 3। এখন আরেকজন বলো, এখানে একটা রেখে, এখানে একটা রেখে আমরা কাজ করতে পারি কিনা? একটা রেখে না স্যার, একটা রেখে আর হবে না। একটা রেখে আর হবে না, কারণ সাদা 2টা নেই। আমি এখান থেকে 2টাও নিয়েছি, 3টা নিয়েছি, এখান থেকে একটা নিলে 7টা হয় না, তাহলে একটা রেখে আর হবে না। তাহলে এখানে আমি দিলাম 0। 0 দিয়ে চেষ্টা করো। লাল 3টা আর নীল 4টা নিলে হয়। লাল 3টা, নীল 4টা, তাহলে আসছে তোমার 3C3 আবার 1
ইন্টু 4C4 1, ঠিক আছে কিনা? 3টা আর 4টা 7টা। তাহলে এখানে আমি কোনো সাদা নিব না। যদি সাদা না নেওয়ার উপায় কত? কোনো সাদা না 1 হবে স্যার। 1। তাহলে এটা আমরা উজ্জ্বল রাখতে পারি, এটা লাগবে না, বা তুমি দিলে দিতে পারো। 3টা থেকে 3টা এক উপায়ে, 4টা থেকে 4টা এক উপায়ে তুমি উজ্জ্বল রাখতে পারো 1। তাহলে 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। তাহলে এখানে শূন্য দিয়ে আমরা কাজটা করলাম। উপায় 4। আর কি হতে পারে? সাদা 2টা হবে স্যার। সাদা দুইটা নীল। সাদা 2টা, এখানে নিলাম একটা, আর আচ্ছা লাল 3টা, আচ্ছা লাল নীল 4টা। 3টা, আবার নীল 2টা। তুমি কম্বিনেশনে যদি যাও 2 3 2, তাহলে 2টা থেকে 2টা নিলাম একটা উপায়ে, 3টা থেকে 3টা নিলাম একটা প্রসেসে, আবার 4টা থেকে 2টা 4C2। তাহলে 4C2 আসবে 4 থেকে 12, 2 দিয়ে ভাগ করলে 6, 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। আচ্ছা উপায় 4, সরি উপায় 4 গেল, উপায় 5। এখানে 2টাই রাখা যায়, 2টা রেখে ওখানে চেঞ্জ করো। 2টা নিলাম, একটা লাল নীল 3টা, নীল 3টা। নীল 3টা। 3টা। তাহলে 2 2 4 3 7। তাহলে এখানে আবার আসছে 1 ইনটু 3টা থেকে 2টা 3C2 ইনটু 4টা থেকে 3টা 4C3। তাহলে এখানে আসবে 3C2 বলতে 3, আর এখানে 14 ছিল 12। তাহলে বিন্যাস আসবে 12 ইনটু ফ্যাক্টোরিয়াল 7। উপায় 6। যদি আর কোনো পসিবল উপায় না থাকে তাহলে আমরা স্কিপ করব। দেখো আরেকটা ভাবতে পারো কিনা? সাদা 2টা, লাল 1টা, নীল 4টা। সাদা 2টা, নীল 1টা, লাল 4টা। তাহলে 2 3 2 আর 1 3 4 7। তাহলে 2টা থেকে 2টা একটা উপায়ে, 3টা থেকে একটা 3C1, আর 4টা থেকে 4টা 1। তাহলে 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 7। আর আসবে কিনা দেখো তো। মানে একটা সাদা নিয়ে আমার কম্বিনেশনগুলি হয়ে গেল, কোনো সাদা না নিয়ে গেল কম্বিনেশন হলো। 2টার সাপেক্ষে আর কি কোনো কম্বিনেশন আছে? 2টার সাপেক্ষে আমি এখানে 1 2 3 সবগুলা ইউজ করে ফেলছি। 2টার সাপেক্ষে এখানে 2 3 4 ইউজ করছি, তাহলে এখানে 1 বাদ গেল। তো 1 যদি আমি নেই তাহলে 1 3 4 5 6 7টা কভারেজ পাই না। তাহলে আর কোনো পসিবিলিটি আমাদের নাই, অর্থাৎ আর কোনো উপায় আমরা মার্বেল চুজ করতে পারবো না। তাহলে এখন এই 2টা সাদা, 3টা লাল এবং 4টা নীল সবগুলা ভিন্ন আকৃতির বল থেকে বালকটি 7টি বল নিয়ে বাছাই করতে পারে 6 + 8 + 1 + 6 + 12 + 3 এত উপায়ে, আর এগুলিকে সাজাতে পারে এইগুলির যোগফল আসবে। সুতরাং মোট বাছাই, আবার যদি বাছাইয়ের উত্তর চাই আর কি, আমি বাছাইয়ের উত্তর দিব। মোট বাছাই সমান আসবে 1 + 6 + 8 + 1 + 6 + 12 + 3, 12 3 15 6 21 22 30 36 37টা উপায়ে সে বাছাই করতে পারবে। আর মোট সাজানো আসবে, দেখো এখানে ফ্যাক্টোরিয়াল 7 সবার মধ্যে আছে। তাহলে 6 + 8 + 1 + 6 + 12 + 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 7। বলো স্যার মোট বলছে স্যার প্রথম 1টা হবে না স্যার। প্রথম 1 না 6, এটা আসলে 6 36। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আসবে 6 + 8 থেকে, এটা আবার ঠিক লিখছি, আমি ওই লাইনটা লিখে ফেলছিলাম। মোট 6টা তো, 1 2 3 4 5 6, এবার ঠিক আছে। তাহলে 36 ইনটু ফ্যাক্টোরিয়াল 7 যা আসে এটা আসবে তার উত্তর। কি বুঝছো সবাই? হ্যাঁ, সবাই বুঝতে পারছি কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো, যদি বলগুলি আকৃতি সবার সেম হইতো তাহলে সবগুলোতে বাছাই হইতো কয়টা? আমার একটা উপায়, অর্থাৎ এটা একটা উপায়, অর্থাৎ মোট বাছাই আসতো আমার 6টা। আর বিন্যাস কিন্তু তখন পাল্টে যেত, অর্থাৎ যদি আমার এই 7টা মার্বেলের প্রত্যেকটা 2টা লাল মার্বেল এবং নীল মার্বেলের আকৃতি সেম হইতো, তাহলে আমি এখানে সাজাইতাম
1 into factorial 7 divided factorial 2 divided factorial 4 ঠিক কি না? Yes, sir. তাহলে এইখানে কিন্তু আমি এত সহজে উত্তরটা দিতে পারতাম না, এরকম যোগ করে দিতে পারতাম না, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট আসতো। তো এই বিষয়টি আমরা মাথায় রাখবো, এইভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি। তাহলে এটা আমি এখন মিউট করে দিই, সবাইকে মিউট করে দিয়ে আমরা আরেকটু প্রসিড করি। এখন প্রসেস করে আমরা যেখানে যাব, সমাবেশের আরো কিছু বিষয় রয়ে গেছে, গুরুত্বপূর্ণ বিষয়, এগুলি একটু কনসেন্ট্রেশন দিবা তুমি ভালো করে, আর না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা। আমরা n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে এক বা একাধিক বস্তু কত উপায়ে বাছাই করতে পারি। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে এক বা একাধিক বস্তু কত উপায়ে বাছাই করা যায়। তো এই থিওরিতে যাওয়ার আগে আমরা একটু ছোট এক্সাম্পলের উপরে কাজ করি। ধরো তোমার কোনো একটা পরীক্ষায় দুইটা প্রশ্ন আছে, কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2। তাহলে আমি যদি এই দুইটা প্রশ্নের পরীক্ষা দেই, এখন আমার কাছে কত রকমের উত্তরপত্র আসতে পারে, আমি একজন এক্সামিনার হিসেবে কত ধরনের উত্তর স্টুডেন্টদের কাছ থেকে পেতে পারি। এই কাজটা যদি করতে যাই, আমরা দেখো যেহেতু ছোট্ট জায়গা আমরা কাজটা করতে পারি। কোন স্টুডেন্ট করবে কি কোয়েশ্চন 1 উত্তর দিবে, কোন স্টুডেন্ট করবে কি কোয়েশ্চন 2 উত্তর দিবে, কোন স্টুডেন্ট করবে কি কোয়েশ্চন 1 এবং 2 দুইটার উত্তর দিবে। আবার কোন পরীক্ষার্থী করবে কি ফাঁকা খাতা জমা দিবে, অর্থাৎ ব্ল্যাঙ্ক। তাইলে আমার প্রস্তুতি রাখতে হবে যে আমি দুইটা কোয়েশ্চন দিয়ে যদি পরীক্ষা দেই, পরীক্ষার্থীদের সবগুলি প্রশ্নের উত্তর দেওয়া যদি বাধ্যতামূলক করে থাকি, আমি বাধ্যতামূলক করলেও আমার কাছে কিন্তু খাতা আসবে এই 4টা প্রকৃতির। কেউ শুধুমাত্র 1 নম্বরের উত্তর দিলে এরকম একটা খাতা আসবে, কেউ শুধু 2 এর উত্তর দিলে এরকম খাতা আসবে, কেউ 1 এবং 2 উত্তর দিলে এরকম খাতা আসবে, আবার কেউ কোনো প্রশ্নের উত্তর দিলে অর্থাৎ ব্ল্যাঙ্ক খাতা আমার কাছে আসবে। তাহলে এখন যদি আমি বলি যে এক বা একাধিক প্রশ্নের উত্তর একটা স্টুডেন্ট কত উপায়ে দিতে পারে, অর্থাৎ তুমি কত উপায়ে পরীক্ষা দিতে পারবা এক বা একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে, তাহলে তোমার ব্ল্যাঙ্কটা কিন্তু বাদ যাবে। অর্থাৎ তুমি প্রশ্নের উত্তর দিবা, তাহলে প্রশ্ন উত্তর যেহেতু দিবা, হয় একটা প্রশ্নের উত্তর দিবা, না হয় দুইটা প্রশ্নের উত্তর দিবা। তাহলে তুমি এইভাবে দিতে পারো, এই কোয়েশ্চেন 1 এর উত্তর দিতে পারো, অন্যগুলি দিলা না, কোয়েশ্চেন 2 দিতে পারো, অন্যগুলি দিলা না, কোয়েশ্চেন 1 এবং কোয়েশ্চেন 2 এর উত্তর দিলা। এইভাবে 3টা উপায়ে তুমি এক বা একাধিক প্রশ্নের উত্তর দিতে পারো। তাহলে আমরা এখানে যেটা জোর দিব হলো যে এক বা একাধিক বস্তু কত উপায়ে বাছাই করা যায়। তাহলে এই প্র্যাকটিক্যালি আমরা দেখো 4টা আসে। এখন গ্রামাটিক্যালি দেখো কি আসে। যে কোনো একটা প্রশ্নের ব্যাপারে একজন স্টুডেন্ট 2 ধরনের সিদ্ধান্ত নিতে পারে। সে আইদার প্রশ্নের উত্তর দিবে অর এই প্রশ্নের উত্তর দিবে না। তাহলে একটা প্রশ্ন সম্পর্কে তার সিদ্ধান্ত হলো 2 রকম। তার সিদ্ধান্তগুলি হলো যে একটা প্রশ্নের উত্তর সে দিতে পারে অর না দিতে পারে। আবার বাকি প্রশ্ন সম্পর্কেও তার সিদ্ধান্ত হলো 2 রকম, সেই প্রশ্নের উত্তর দিতে পারে অথবা নাও দিতে পারে। তাহলে দুইটা প্রশ্ন সম্পর্কে তার একসাথে সিদ্ধান্ত নেওয়ার উপায় হচ্ছে 2 into 2, দ্যাট ইজ 4টা উপায় সে সিদ্ধান্ত নিতে পারে। এখানে আমরা এই 4টা দেখলাম। এই 4টার মধ্যে একটা সিদ্ধান্ত হলো কোনো প্রশ্নের উত্তর না দেয়া, আর আমরা উত্তর জানতে চাইলাম কি এক বা একাধিক প্রশ্নের উত্তর দিতে পারে কত উপায়। এই জন্য 1 তাকে বি করতে পারে, অর্থাৎ এই প্রসেসটা তাকে বাদ দিতে বলতেছি। আমরা পজিটিভ থাকতে চাই যে কেউ খালি খাতা জমা দিক, এটা আমরা চাই না। এক বা একাধিক প্রশ্নের উত্তর দিক, বা আমার কাজটা এমন যে এক বা একাধিক বস্তু সে কত উপায়ে বাছাই করতে পারে। তাহলে এখানে উত্তরটা আসবে 2 স্কয়ার মাইনাস 1। আমি আনমিউট করি সবাইকে, না বুঝে থাকলে প্রশ্ন করো। কি বলছো সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এক বা একাধিক প্রশ্নের উত্তর দিতে পারে কত উপায়। তাহলে আমার একটা প্রশ্ন সম্পর্কে সিদ্ধান্ত হলো 2, আর একটা সম্পর্কে 2 স্কয়ার। কিন্তু একটা সিদ্ধান্ত হলো কোনো প্রশ্নের উত্তর না দেয়া, ওই উপায়টা আমি বাদ দিলাম। 2 স্কয়ার মাইনাস 1, দ্যাট ইজ 3টা উপায় আসবে। কোয়েশ্চেন 1 উত্তর দাও, কোয়েশ্চেন 2 উত্তর দাও, কোয়েশ্চেন 1 এবং 2 এর উত্তর দাও। তাহলে এই যে বিষয়টা আমরা করলাম, এটা ছিল আমরা একটু অন্য ফরম্যাটে করতে পারি। ফরম্যাট হলো যে দুইটা প্রশ্ন থেকে সে একটা প্রশ্ন চুজ করলো, এইভাবে সে বাছাই করতে পারে। অথবা দুইটা প্রশ্ন থেকে সে দুইটাই চুজ করলো, 2C2। তাহলে এতভাবে বাছাই করতে পারে, আবার এতভাবে বাছাই করতে পারে। কাজে গণনার বিধিতে যোগ করতে পারে। 2C1 হলো 2, 2C2 হলো 1, দ্যাট ইজ 3।
তাহলে দেখো আমি কতভাবে যেতে পারি, এই ছোট্ট জায়গায় কিন্তু তুমি যে কোনো ভাবে কাজ করতে পারো, প্র্যাকটিক্যালি করতে পারো, এইভাবে গণনার গুণনবিধি দিয়ে করতে পারো, লজিক্যালি 1 বিগ হবে, আবার ওই সমাবেশে 2c1 + 2c2 দিয়েও করতে পারো। এক বা একাধিক বাছাই করবে, দুইটা থেকে একটা বাছাই করবে অথবা দুইটা থেকে দুইটাই বাছাই করবে, অথবা যেহেতু আমরা সেটেও কিন্তু জানি অথবা সময় বিষয়গুলি যোগ হয়, আর গণনার গুণনবিধি তো আমাদের হাতে আছে। তাহলে আমরা বুঝলাম বিষয়টা, সবাই বুঝছে কিনা? বুঝছি সবাই? বুঝতে পারছি? শোনা যাচ্ছে না স্যার। এখন শোনা যায় না? এখন শোনা যায়? হ্যাঁ স্যার এখন। তাহলে এক বা একাধিক বস্তু বাছাইয়ের উপায়টা আমি কতভাবে করতে পারি? প্র্যাকটিক্যালি করতে পারি, এখানে গণনার গুণনবিধি দিয়ে করে দিলাম, যেটা 2 স্কয়ার আসলে তার থেকে এক বিয়োগ করলাম লজিক্যালি, অথবা 2c1 + 2c2, তো তিনটা প্রসেসে কাজ করতে পারি। এই তিনটা প্রসেসের মধ্যে এই ম্যানুয়াল প্রসেসটা সব সময় মেইনটেইন করা যাবে না। যদি আমি বড় এক্সাম্পলে কাজ করি, ম্যানুয়াল প্রসেসে কিন্তু আবার বলা যাবে, কিছুই তো শোনা যায় না। কোনটা শোনা যায় না? সব পুরোটাই 2c1 থেকে। পুরাটাই শোনা যায় না। দুইটা বস্তু 2c1 থেকে স্যার। 2c1 থেকে। 2c1 হলে আমি দুইটা থেকে একটা প্রশ্ন বাছাই করতে পারি উত্তর দেওয়ার জন্য, এই জন্য 2c1। আবার কেউ কেউ দুইটা প্রশ্ন বাছাই করতে পারে 2c2, তাহলে দুইটা বাছাইটা যোগ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে একটা বস্তু সম্পর্কে তার সিদ্ধান্ত কয় ধরনের? একটা বস্তু সম্পর্কে সিদ্ধান্ত, একটা বস্তু সম্পর্কে সিদ্ধান্ত কয় রকম? দুই দুই রকমের। তাহলে n সংখ্যক বস্তু সম্পর্কে তার সিদ্ধান্ত আসবে 2 টু দি পাওয়ার n। আর একটা যেহেতু সিদ্ধান্ত হলো কোনো প্রশ্নের উত্তর না দেয়া, এটা আমরা বাদ দিব, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? 2 টু দি পাওয়ার n - 1। তাহলে একটু লিখে ফেলো যাদের দরকার, যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে এক বা একাধিক বস্তু বাছাইয়ের উপায় হবে 2 টু দি পাওয়ার n - 1। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে, বস্তু কিন্তু বিভিন্ন, এক বা একাধিক বস্তু বাছাইয়ের উপায় হলো 2 টু দি পাওয়ার n - 1। যেহেতু একটা বস্তু সম্পর্কে সিদ্ধান্ত দুই ধরনের, বস্তু নেয়া অথবা বস্তু না নেয়া, আর একটা আমরা বাদ দিব, যেহেতু একটা সিদ্ধান্ত হলো কোনো বস্তু না নেয়া, এটা আমরা বাদ দিলাম। অথবা আমরা এটা এইভাবে করতে পারি, অর যে n সংখ্যক বস্তু থেকে সে একটা বস্তু নিল, নিতে পারে n সংখ্যক থেকে দুইটা বস্তু, নিতে পারে n সংখ্যক থেকে তিনটা বস্তু, এভাবে সে নিয়ে n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু সে বাছাই করতে পারে। তাহলে এটা একটু গ্রেটার রেঞ্জ আসবে, এটা তোমাকে যোগ করতে হবে, এটা যোগ করে উত্তরটা আনতে হবে। দেখি আমরা যোগ করে উত্তর আসলে ওই জায়গায় যায় কিনা। তো আমরা দ্বিপদীর একটা ফর্মুলা জানি, যে a + b হোল পাওয়ার n, n যখন নির্দিষ্ট সংখ্যা তখন দ্বিপদী বিস্তারটা আমরা জানি। বিস্তারটা ছিল 1 + nc1 * a টু দি পাওয়ার n - r into b plus nc2 a to the power n - 2 into b square, এভাবে লাস্টে আপ টু b to the power n, এই ধরনের একটা ফর্মুলা আমাদের আছে। তো এটা যদি প্রয়োগ করি, আমরা দেখো nc1 nc2 nc3 বিষয়গুলো তো আছে, তাহলে আমি এখানে একটা 1 দিলাম আগে, আর এখানে দিলাম nc1 plus nc2 plus nc3, এইভাবে দিয়ে দিই আপ টু ncn, বলতে কিন্তু 1 বোঝায়। তাহলে আমি এই 1টা যেহেতু অতিরিক্ত দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এই সবকটা মিলে দেখো 2 টু দি পাওয়ার n হয়ে যাবে। কেন n হবে? একে যদি আমরা দ্বিপদীর সাহায্যে সাজাই, তাহলে 1 + nc1 * 1 টু দি পাওয়ার, তোমার লিখতে পারি আমরা কি, n - 1 into 1 plus nc2 into 1 to the power n - 2 into 1 square, এইভাবে কিন্তু আমরা চলতে পারি। চলতে গেলে সবশেষটা আসবে 1, অর্থাৎ 1 to the power n প্লাস এটা 1 to the power n, আর সবশেষে আছে তোমার -1। তাহলে দ্বিপদী ফর্মুলায় যদি আমরা ফেলে দেই, এটা হচ্ছে a + b হোল টু দি পাওয়ার n -1, that is 2 to the power n - 1। বা এই দ্বিপদীর বিস্তারটা তোমরা যদি জেনে না থাকো, আমরা দ্বিপদী বিস্তার আসলে গর্ব একটা চ্যাপ্টার আছে সেকেন্ড ইয়ারে, আর সম্ভবত এটা এখন এসএসসি তেও আছে দ্বিপদী বিস্তারটা।
তাহলে এই দ্বিতীয় ফর্মুলাটা আমরা বুঝলাম কিনা সবাই? দ্বিতীয় প্রসেসটা, হ্যাঁ স্যার। তাহলে n সংখ্যক বস্তু থেকে এক বা একাধিক বস্তু বাছাইয়ের উপায় হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা এখন একটা এখানে ছোট্ট অঙ্ক করে ফেলি। ডাক্তার লেখো যে তুমি তোমার 6 জন বন্ধু থেকে এক বা একাধিক বন্ধুকে কতভাবে নিমন্ত্রণ করে খাওয়াতে পারো। 6 জন বন্ধু থেকে এক বা একাধিক বন্ধুকে কত উপায়ে নিমন্ত্রণ করে বা দাওয়াত করে খাওয়াতে পারো। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা প্রয়োগ করি দেখো দুইভাবে করতে পারি। যে কোনো বন্ধু সম্পর্কে আমার সিদ্ধান্ত হলো এই বন্ধুকে দাওয়াত দিতে পারি অথবা দিতে পারি না। তাহলে দুই উপায়ে আমি সিদ্ধান্ত নিতে পারি। তাহলে 6 জন সম্পর্কে সিদ্ধান্ত আসবে 2 টু দি পাওয়ার 6। এদের মধ্যে একটা সিদ্ধান্ত হলো কোনো বন্ধুকে দাওয়াত না দেয়া, কিন্তু আমার কাজটা এমন ছিল না, আমি এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ দিব। তাহলে আমি যদি এই ফর্মুলায় পুট করে দিই উত্তরটা আসবে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 6 হবে আমার 64 বিয়োগ 63 গেল একটা প্রসেস। আর যদি আমি এই প্রসেসে করি তাহলে আমি করতে পারি কি 6 জন থেকে একজনকে দাওয়াত দিলাম, অথবা 6 জন থেকে 2 জনকে দাওয়াত দিলাম, 6 জন থেকে 3 জনকে দাওয়াত দিলাম, 6 জন থেকে 4 জনকে দাওয়াত দিলাম, 6 জন থেকে 5 জনকে দাওয়াত দিলাম, 6 জন থেকে 6 জনকে দাওয়াত দিলাম। দেখো আমরা এই হিসাবটা করে দিই। 6c1 হবে 6, 6c2 হবে 5 6 30, 2 দিয়ে ভাগ করলে 15, 6c3 হবে 5 6 30, 4 30 120, ফ্যাক্টরিতে 6, 6 দিয়ে 120 কে ভাগ করলে 20, 6c2 আর 6c4 আর 6c2 সমান, 6c2 সমান আমরা 15 পেয়েছিলাম, তাহলে 15, 6c5 আর 6c1 সমান, তাহলে এটা আসবে তোমার কত আসবে, এখানে কত আসতেছে 6c5 আর 6c1 6 আর 6c6 হলো 1, তাহলে 15 6 21 20 41 আর 15 56 62 63, তাহলে দুই ভাবেই আমরা কিন্তু উত্তর 63 পাই। এটা বুঝছি সবাই? বুঝছি সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝছি। তাহলে তুমি হয় এই ফর্মুলাতে বিষয়টা পুট করে দিবা অথবা তুমি এইভাবে যেতে পারো। তাহলে এই প্রসেসটা যেহেতু লেংথি আমরা বলছি, এই প্রসেসটা আমরা মেইনটেইন করব। তাহলে এই ধরনের বিষয় থাকতে পারে যে কোনো বস্তু n সংখ্যক বস্তু যদি আমরা এক বা একাধিক বস্তু দিয়ে বিন্যাস করি n সংখ্যক বস্তু থেকে। এখন আসবে গুরুত্বপূর্ণ বিষয় একটু, যে n সংখ্যক বস্তুর মধ্যে সবগুলা যদি ভিন্ন না হয়, n সংখ্যক বস্তুর সবগুলা যদি ভিন্ন না হয় তাহলে আমি কিভাবে কাজটা করব? এই তোমরা একটু মিউট করো সবাই, এক্সট্রা কথা শোনা যায়। আচ্ছা আমরা একটা ছোট্ট জায়গায় যাই। ধরো তোমার এমন আছে যে এই দুইটা বস্তু থেকে এক বা একাধিক বস্তু আমরা কত উপায়ে বাছাই করতে পারি। তো এই দুইটা বস্তু থেকে এক বা একাধিক কতগুলি উপায়ে আমরা বাছাই করতে পারি। আমরা যদি আগের গ্রামারটা প্রয়োগ করি উত্তর আসবে 2 স্কয়ার মাইনাস 1, দ্যাট ইজ 3টা উপায়ে আমি বাছাই করতে পারি। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি আসলে কি 3টা উপায় আসবে না আরো বেশি আসবে নাকি কম আসবে। আমরা যদি এখান থেকে মেডেলে নিতে চাই, আমি প্রথমে একে চুজ করলাম, তারপর আবার পরবর্তীটাকে চুজ করতে যাওয়ার ব্যাপারে দেখেন এটা তো চুজিং এখানে হয়ে গেছে, তাহলে ওইটাকে একা চুজ করার কোনো তোমার রাস্তা নেই। আবার আমি নিতে পারি দুইটা নিতে পারি, তাহলে এক বা একাধিক বস্তু আমি বাছাই করতে পারি দুইটা উপায়, কিন্তু এই গ্রামার বলতেছে 3টা উপায়। কাজেই এই সূত্রটা সবসময় কার্যকরী হবে না। যদি বস্তুর সংখ্যা রিপিট হয় তাহলে এটা তোমার কার্যকরী হবে না। তাহলে এখানে দুইটা উপায় যে আসলে এখন কিভাবে আমরা বিষয়টা নিতে পারি, এখান থেকে যেহেতু দুইটা বস্তু একই রকম, এখান থেকে এক বা একাধিক বস্তু আমি নিতে পারি দুইটা উপায়ে। একটা বস্তু নিতে পারি, দুইটা বস্তু নিতে পারি, একটা বস্তু নিতে পারি, দুইটা বস্তু নিতে পারি। তাহলে 2 + 1 উপায় আমি বাছাই করতে পারি। এক বা একাধিক বস্তু বাছাই করতে পারি আমি 2 + 1 উপায়। 2 + 1 উপায় কিভাবে? আমি দুইটাকে বাছাই করতে পারি আবার একটাকে বাছাই করতে পারি। তাহলে 2 + 1 দ্যাট ইজ আমার বাছাই হলো এক বা একাধিক বস্তুকে যখন বাছাই করলাম, এখানে কিন্তু আমার কোনো বস্তু কোনো সময় হয়তো বাদ হয়ে গেছে, একটাকেও চুজ করা যায়, দুইটাকেও চুজ করা যায়, আবার কোনোটাকে চুজ না করা যায়। তাহলে 2 + 1 উপায় আমি সিদ্ধান্ত নিতে পারি। এর মধ্যে একটা সিদ্ধান্ত হলো কোনো বস্তু চুজ না করা, এটা তোমাকে বি করে দিতে হবে -1, দ্যাট ইজ দুইটা উপায় তুমি বাছাই করতে পারো।
এখানকার দ্বৈত পরমাণু উত্তর আসলো। তাহলে আগে যেটা ছিল যে একটা বস্তু সম্পর্কে দুই ধরনের সিদ্ধান্ত, তাহলে আমার এই বস্তু সম্পর্কে দুই ধরনের সিদ্ধান্ত, এই বস্তু সম্পর্কে দুই ধরনের সিদ্ধান্ত, তাহলে 2 স্কয়ার -1 দ্যাট ইজ 3। কিন্তু প্র্যাকটিক্যালি এটা মিললো না। প্র্যাকটিক্যালি মিললো না কেন মিললো না? দুইটা বস্তু যেহেতু সেম হয়ে গেল। তাহলে দুইটা বস্তু যে এক প্রকারের আছে, এই এক প্রকারের দুইটা বস্তু সম্পর্কে আমার সিদ্ধান্ত হইল তিন ধরনের। কিভাবে তিন ধরনের? আমি একটা বস্তু নিতে পারি, আমি দুইটা বস্তু নিতে পারি, কোনো বস্তু নাও নিতে পারি। তাহলে গ্রামারটা হলো যেহেতু দুইটা বস্তু সেম 2 + 1, আমার যদি পাঁচটা বস্তু সেম হইতো তাহলে আমার সিদ্ধান্ত আসলো 5 + 1। এই 5 + 1 এর মধ্যে একটা সিদ্ধান্ত হলো কোনো বস্তু না নেয়া, এটাকে আমার বাদ দিতে হবে। তাহলে এখন তোমার প্রশ্ন আসতে পারে যে পাঁচটা বস্তু সিদ্ধান্ত সম্পর্কে সিদ্ধান্ত তো আমি 5 পাই, তাহলে +1 কেন? যখন আরো দুইটা তোমার সাথে থাকবে তখন এটা অ্যাপ্লিকেবল হবে। এখন তুমি যদি এ বি বি এখান থেকে এক বা একাধিক বস্তু বাছাই করতে যাও তাহলে কিন্তু শুধুমাত্র এই 5 দিয়ে কাজটা চালাইতে পারবা না, 5 দিয়ে বা এই শুধুমাত্র 2 দিয়ে এই কাজটা চালাইতে পারবা না। তখন তোমার একাধিক বস্তু যখন একসাথে তোমার নিতে হবে তখন এই গ্রামারটা মানতে হবে। যেহেতু দুইটা বস্তু এক প্রকারের আছে, এদের সম্পর্কে সিদ্ধান্ত হলো 2 + 1। যদি তিনটা বস্তু এক প্রকারের থাকে তাদের সম্পর্কে সিদ্ধান্ত হলো 3 + 1। তাহলে মোট সিদ্ধান্ত আসবে 2 + 1 * 3 + 1। এই আবার মোট সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলোর মধ্যে এক বা একাধিক বস্তু বাছাই হয়েছে এমন সিদ্ধান্ত আছে, আবার কোনো বস্তু বাছাই হয় নাই এমন সিদ্ধান্ত আছে। যে হয় নাই সিদ্ধান্তটা আমাকে বাদ দিতে হবে। আমি এই জায়গাটাতে একটু কনভারসেশন করি, দেখো আমরা বুঝলাম কিনা, আমরা গ্রামার লিখতে যাওয়ার আগে বিষয়টা বুঝলাম কিনা। বুঝছি? তোমরা বুঝছো? বুঝছো সবাই? হ্যাঁ, তাহলে আমার যদি এক প্রকারের বস্তু থাকে, এক প্রকারের যতগুলি বস্তু থাকবে তত +1 সংখ্যক সিদ্ধান্ত। তার থেকে আমি যদি আরো এক প্রকারের কতগুলি বস্তু থাকে তার সম্পর্কে সিদ্ধান্ত তত +1, এইভাবে ইনটু করে করে যাব আর সবশেষে 1 বিগ করে ফেলবো। যেমন এটার ক্ষেত্রে যদি আমরা আসি এ বি বি বি, তাহলে এই পাঁচটা বস্তুর মধ্যে দুইটা এক প্রকারের আবার তিনটা এক প্রকারের। তাহলে এখান থেকে এক বা একাধিক বস্তু তোমার বাছাই করার উপায় হবে 2 + 1 * 3 + 1 - 1। তাহলে 2 + 1 কেন? দুইটা এক প্রকারের। 3 + 1 কেন? তিনটা এক প্রকারের। তাহলে এই সিদ্ধান্তগুলো হচ্ছে এক বা একাধিক বস্তু বাছাই করা অথবা কোনো বস্তু বাছাই না করা। ওই না করাটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা পরবর্তী সূত্রটা লিখি যে যদি p + q + r এইভাবে ডট ডট দেওয়া থাকে, অর্থাৎ p সংখ্যক বস্তু এক প্রকারের, এগুলি এক প্রকার, q সংখ্যক বস্তু আবার ভিন্ন এক প্রকার, ভিন্ন এক প্রকার, এইভাবে যদি থাকে r সংখ্যক বস্তু ভিন্ন এক প্রকার, এইভাবে থাকলে এই বস্তুগুলি থেকে এক বা একাধিক বস্তু বাছাইয়ের উপায়, এত বস্তুগুলি থেকে এক বা একাধিক বস্তু বাছাইয়ের উপায় সমান আসবে। দাও পি সংখ্যক বস্তু যেহেতু এক প্রকার আছে তার সম্পর্কে সিদ্ধান্ত p + 1 সংখ্যক, কি সংখ্যক বস্তু যেহেতু এক প্রকার আছে তার সম্পর্কে সিদ্ধান্ত q + 1। আমি আবারও বিষয়টা বলতেছি যে পি সংখ্যক বস্তু সম্পর্কে সিদ্ধান্ত হলো আমি একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম, এভাবে পি সংখ্যক নিতে পারি, আবার পি না নিতে পারি, এই জন্য p + 1। কি সংখ্যক বস্তুর মধ্যে একটা নিতে পারি, দুইটা নিতে পারি, তিনটা নিতে পারি, এভাবে কিউ সংখ্যক নিতে পারি। আর কিউ নিলাম না, q + 1 সংখ্যক সিদ্ধান্ত। আর সম্পর্কে r + 1 এইভাবে চলতে থাকে বিষয়টা। আর সবশেষে -1 হবে যেহেতু কোনো বস্তু এখানে নেয়া হইল না। কি বুঝছি সবাই? বুঝলে আমরা একটা ছোট্ট এক্সাম্পল নেব। পি সংখ্যক বস্তু এক প্রকারের, কি সংখ্যক বস্তু এক প্রকারের, আর সংখ্যক বস্তু এক প্রকারের। কি বুঝছি সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা ছোট্ট এক্সাম্পল নেই। ধরো আগেরটা নিলাম আমরা এ বি বি সি সি সি, এ বি বি সি সি সি। এখান থেকে এক বা একাধিক বস্তু আমরা কত উপায়ে বাছাই করতে পারি? এখান থেকে এক বা একাধিক বস্তু কত উপায়ে বাছাই করা যায়?
তাহলে এটা সম্পর্কে যখন আমি উত্তর দিতে যাব, আমি এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্রয়োগ করব না কি জন্য? যদি সবগুলো বস্তু ভিন্ন না হয় তাহলে আমি প্রয়োগ করব না। যদি সবগুলো ভিন্ন হইতো তাহলে 1 2 3 4 5 6, তাহলে আমি লিখলাম 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, আমার উত্তর শেষ। যেহেতু বস্তুর রিপিটেশন আছে তাহলে আমি এই ফর্মুলায় যাব না, তাহলে আমি যাব এই ফর্মুলায়। তাহলে a আছে একবার, তাহলে এখানে আসবে 1 প্লাস 1, b আছে দুইবার, এখানে আসবে 2 প্লাস 1, c আছে তিনবার, এখানে আসবে 3 প্লাস 1, এটা স্টপ হয়ে গেল। এতগুলি সিদ্ধান্ত হলো এক বা একাধিক বস্তু বাছাই করা অথবা কোনো বস্তু বাছাই না করা, -1 দিয়ে দিব, তাহলে এক বা একাধিক বস্তু বাছাই করার উপায় এসে যাবে। তাহলে এত হতে এক বা একাধিক বর্ণ বাছাইয়ের উপায় সমান করবে 1 প্লাস 1, এটা কিসের জন্য? এ সম্পর্কে সিদ্ধান্ত। 2 প্লাস 1, এটা কি জন্য? বি সম্পর্কে সিদ্ধান্ত, ইনটু 3 প্লাস 1, এটা হচ্ছে সি সম্পর্কে সিদ্ধান্ত। একবার আছে সিদ্ধান্ত নেওয়া অথবা না নেওয়া, দুইটা দেখো। বি দুইবার আছে, আমি একটা বি দিতে পারি, দুইটা বি দিতে পারি, কোনো বি না দিতে পারি, তাহলে তিনটা। সি তিনটা আছে, একটা দিতে পারি, দুইটা দিতে পারি, তিনটা দিতে পারি, আর না দিতে পারি, তাহলে 3 প্লাস 1, দ্যাট ইজ 4টা সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলোর মধ্যে একটা সিদ্ধান্ত এমন কোনো বস্তু নেওয়া হয়নি, -1, তাহলে 2 ইনটু 3 ইনটু 4 -1, 4 3 বার 12 24 থেকে গেলে 23টা উপায় আমি বাছাই করতে পারি। দেখো কেউ কিছু বলবা কিনা? ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা এক বা একাধিক বস্তু এত উপায়ে বাছাই করতে পারি। তাহলে আরেকটা एग्जांपल তোমরা এখন লেখো। একসেট প্রশ্নপত্রে দুটি প্রশ্ন রয়েছে। একসেট প্রশ্নপত্রে দুটি প্রশ্ন রয়েছে যার প্রথম প্রশ্নটির বিকল্প প্রশ্ন রয়েছে, কিন্তু দ্বিতীয় প্রশ্নটির কোনো বিকল্প নেই। কত উপায়ে একজন পরীক্ষার্থী এক বা একাধিক প্রশ্নের উত্তর দিতে পারে? আমরা একটু এখানে ম্যানুয়ালি লিখে থাকি। 1 নাম্বার প্রশ্নে ধরো এ আছে অথবা বি আছে, অর্থাৎ তুমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এর উত্তর দেওয়ার জন্য এর উত্তর দিতে পারো অথবা বি এর উত্তর দিতে পারো। 2 নাম্বার প্রশ্নে কোনো বিকল্প নাই, তাহলে তোমার চুজিংটা কি রকম হবে? দেখো, তুমি এইভাবে উত্তর দিলা যে 1 নাম্বার প্রশ্নের এ এর উত্তর দিলা, আর কোনো প্রশ্নের উত্তর দিলা না। 1 নাম্বার প্রশ্নের বি এর উত্তর দিলা, আর কোনটার উত্তর দিলা না। 1 নাম্বার প্রশ্নের এ এর উত্তর দিলা, পাশাপাশি 2 নাম্বার উত্তর দিলা। আবার 1 নাম্বার প্রশ্নের বি এর উত্তর দিলা, আবার 2 এর উত্তর দিলা। তাহলে এই 4টা উপায়ের বাইরে তোমার উত্তর দেওয়ার কিন্তু সুযোগ নাই, যেহেতু এখানে তোমার একটা বিকল্প আছে, এইভাবে আমরা নিতে পারি। 1 2 3 4টা। তাহলে এখন যদি আমি এই 4টা উপায় এখান থেকে গ্রামাটিক্যালি এই 2টা ফর্মুলা দিয়ে বের করতে যাই, আমরা দেখো সমস্যায় পড়ি কিনা। যদি এখানে যাই তাহলে প্রশ্নের সংখ্যা হলো তোমার 2টা, তাহলে 2 স্কয়ার - 1, দ্যাট ইজ হবে 3। মিলতেছে না, আমার তো 4টা উপায় আসতেছে। যদি এখানে আসি আমরা প্রথম প্রশ্ন সম্পর্কে, যদি 1 প্লাস 1, দ্বিতীয় প্রশ্ন সম্পর্কে 1 প্লাস 1, তাহলে 2 দুগুণে 4 বিয়োগ 1, মিলতেছে না কোনোটাই। তাহলে আবার দেখা যায় এখানে বুঝতে হবে যে 1 নাম্বার প্রশ্নে আসলে এই 2টা যে আছে এবং বি এরা সেম। তো এবং বি যদি এরা সেম হয় তাহলে এই সম্পর্কে সিদ্ধান্ত তুমি নিতে পারো কত উপায়ে? 2 প্লাস 1 উপায়ে। 2 প্লাস 1 ওটা 3 উপায়ে। কিভাবে 3 উপায়ে? তুমি 1 এর এ এর উত্তর দিতে পারো, 1 এর বি এর উত্তর দিতে পারো, আর 1 এর এ বি কোনটার উত্তর দিতে পারো। তাহলে 3টা উপায় তোমার আছে। 3টা উপায় আছে। 2 নাম্বার সম্পর্কে তোমার সিদ্ধান্ত কি? 2 নাম্বার সম্পর্কে সিদ্ধান্ত হলো 2 এর উত্তর দিতে পারো অথবা না দিতে পারো। তাহলে তোমার এখানে এই বিষয়গুলিকে তোমার এখন একসাথে চিন্তা করতে হবে। তাহলে তোমার 1 নাম্বার প্রশ্ন সম্পর্কে তোমার সিদ্ধান্ত হলো 3 রকম, আর 2 নাম্বার প্রশ্ন সম্পর্কে সিদ্ধান্ত হলো 2 রকম। তাহলে মোট সিদ্ধান্ত হলো 3 গুণন 2। একটা সিদ্ধান্ত হলো কোনো প্রশ্নের উত্তর না দেওয়া, 2 গুণন 3 বিয়োগ 1, দ্যাট ইজ 6। 5টা উপায় আছে। তাহলে আমাদের তো এখানে 4টা আসছিল, একটা বোধহয় বাদ পড়লো। 1 এ দিলাম,
ও আরেকটা বাদ করছে আবার শুধুমাত্র 2 উত্তর দিতে পারি, তাহলে 5টা উপায় আসবে। তাহলে 1 নাম্বার প্রশ্ন সম্পর্কে সিদ্ধান্ত হইল 3 রকম। 1 এর এ এর উত্তর দেওয়া, 1 এর বি এর উত্তর দেওয়া, কোনোটার উত্তর না দেওয়া, 3 রকম সিদ্ধান্ত। 2 নাম্বার প্রশ্ন সম্পর্কে সিদ্ধান্ত হইল 2 নাম্বার প্রশ্নের উত্তর দেয়া অথবা 2 নাম্বার প্রশ্নের উত্তর না দেওয়া। তাহলে 2টা প্রশ্ন সম্পর্কে সিদ্ধান্ত হইল তোমার 3x2। তো 3x2 যদি হয়, এই 3x2 এর মধ্যে একটা সিদ্ধান্ত এমন কোন প্রশ্নের উত্তর তুমি দাও নাই, তাহলে একটা সিদ্ধান্ত বাদ দিতে হবে। তো তার উত্তরটা আসবে 3x2 -1, দ্যাট ইজ 5টা উপায় আমি প্রশ্নের উত্তর দিতে পারি। একটু আনমিউট করি সবাইকে। দেখো এই থিওরিগুলি সবার হয়তো ভালো লাগবে না, কিন্তু প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড করতে হয় এগুলি নিয়ে করতে হয়, বুঝছি সবাই? হ্যাঁ স্যার বুঝতে। তাহলে আমি এই সূত্র দিয়ে কাজ করতে পারবো না, 2² - 1 দ্যাট ইজ 3 আসবে, এটা নিয়ে কাজ করতে পারবো না। তাহলে 1 + 1 1 + 1 4 - 1 আবারও 3ই আসে। তাহলে কিন্তু আমার এখানে আসতে হবে যে প্রথম প্রশ্নের মূল প্রশ্নের উত্তর দেওয়া যায় একটা সিদ্ধান্ত, প্রথম প্রশ্নের বিকল্প প্রশ্নের উত্তর দেওয়া যায় একটা সিদ্ধান্ত, প্রথম প্রশ্নের উত্তর দেওয়া যায় না একটা সিদ্ধান্ত, এরকম 3 নম্বর সিদ্ধান্ত। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া যায় বা দেওয়া যায় না 2 সিদ্ধান্ত। তাহলে 2টা প্রশ্ন সম্পর্কে সিদ্ধান্ত হলো 3x2, এর মধ্যে একটা সিদ্ধান্ত হলো কোনো প্রশ্নের উত্তর আমি দেই না, এটা বাদ দিয়ে দিলাম। কি ক্লিয়ার সবার কাছে? পরিষ্কার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। তো হয়ে থাকলে এখন তোমরা একটা एग्जांपल লেখো, লিখে এখনই উত্তর দাও। এক্সেট প্রশ্নপত্রে 5টি প্রশ্ন রয়েছে। এক্সেট প্রশ্নপত্রে 5টি প্রশ্ন আছে। আচ্ছা, 5টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের বিকল্প আছে আর 2টা প্রশ্নের বিকল্প নাই। তাহলে এখান থেকে এক বা একাধিক প্রশ্নের উত্তর কতভাবে দেয়া যায়? দাগটা বুঝছি কিনা সবাই? দাগ বুঝছো? এক্সেট প্রশ্নপত্রে 5টা প্রশ্ন আছে, যাদের মধ্যে তোমার 3টা প্রশ্নের বিকল্প আছে আর 3টার বিকল্প নাই। যাদের মধ্যে আমি লিখে রাখতেছি 3টি প্রশ্নের বিকল্প আছে, 2টি প্রশ্নের বিকল্প নাই, এক বা একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার উপায় কত? ইনস্ট্যান্ট তোমরা করে থাকলে আমাকে উত্তর বলবা। কত হয় স্যার? 107। 107। তোমার গ্রামারটা বলো। 107। গ্রামারটা বলো, কিভাবে করছো? 107 কিভাবে আসলো বলো। স্যার প্রথম 3টার বিকল্প আছে, তাহলে 3টার উপায় 3টা করে আসছে, আর শেষের 2টার বিকল্প নেই, তাহলে 2টা করে উপায়। আচ্ছা বলো। প্রথম 3টা গুণ, এরপর 2টা গুণ, তারপর একটা যে উপায় হবে কোনোটাই উত্তর নাই, তাহলে ওটা 1 মাইনাস হবে। তাহলে বলো কি হবে? 3 কিউব। 3 into 3 that is 3 cube into 2 to the power 2 minus 1 minus 1। তাহলে তিনটা প্রশ্ন সম্পর্কে সিদ্ধান্ত হলো 3 কিউব। কেন? যেহেতু 3টা বিকল্প আছে, মূল প্রশ্নের উত্তর দেওয়া, বিকল্প প্রশ্নের উত্তর দেওয়া, কোনো প্রশ্নের উত্তর না দেওয়া। তাহলে একটার ব্যাপারে 3 রকম সিদ্ধান্ত, 3টার ব্যাপারে সিদ্ধান্ত হবে 3 কিউব। আর 2টা প্রশ্নের বিকল্প নাই, তাহলে এই প্রশ্ন সম্পর্কে সিদ্ধান্ত হলো উত্তর দেওয়া অথবা না দেওয়া। যেহেতু 2টা আছে 2² -1, একটা সিদ্ধান্ত হলো কোনো প্রশ্নের উত্তর না দেওয়া। তাহলে 27 আর এখানে হলো 4, 108 বিয়োগ 107। থ্যাংক ইউ। সবাই কি করতে পারছো? ইয়েস স্যার। তাহলে এইভাবে আমরা কিন্তু বুঝে শুনে উত্তর দিব, যে আসলে আমার মূল থিম হচ্ছে কোনো বস্তু বাছাই করা না করা, কিন্তু এইভাবে দেখা যায় যদি বিকল্প থাকে বা সেম থাকে তখন কিন্তু তোমার বিষয়টা বেড়ে যায়। যেহেতু একটা প্রশ্নের বিকল্প আছে, এখানে আসলে 2টা বস্তু,
দুইটা বস্তু সম্পর্কে সিদ্ধান্ত হলো 2+1, আর এখানকার একটা বস্তু সম্পর্কে হলো 1+1। আমরা যে আগে দিয়েছিলাম এটা সম্পর্কে আসবে 2+1 ইন্টু 1+1। 2+1 হলো এই প্রশ্ন সম্পর্কে, আর 1+1 হলো প্রশ্ন -1, দ্যাট ইজ এই যে 5টা আমার উত্তর আসে এখানে 5টা। তাহলে এই টাইপের প্রশ্ন থাকতে পারে। প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড করা লাগে তাহলে আমাদেরকে ওই দিকে যেতে হয়। কিন্তু এখানে যদি ইন্টারেস্ট না পাও তাহলে কিন্তু মুশকিল। তাহলে এই জাতীয় বিষয় আমরা নিলাম, নেওয়ার পর এখন আমার মনে হয় আমরা 5টা মিনিট ব্রেক দিই নাকি? 5 মিনিট ব্রেক দিই নাকি আজকে শেষ করে দিব? বাজিলে 1:06। আমরা কি আজকে আরো কন্টিনিউ করব না শেষ করে দিব? হ্যাঁ, আরেকটা থিওরি কিন্তু আমাদের রয়ে গেছে এবং এই থিওরিটা বেশ গুরুত্বপূর্ণই। আমরা হয়তো 20 মিনিটের মতো সময় আমাদের লাগবে এটা যদি আমরা শেষ করতে চাই। এখন তোমরা বলো যে তোমরা কি আরো 20 মিনিট করতে পারবা কন্টিনিউয়াস, অথবা 5 মিনিট ব্রেক দিয়ে? পারবো স্যার। পারবো স্যার। তাহলে 5 মিনিট ব্রেক দিই নাকি নাকি কন্টিনিউ করে ফেলবো? ঠিক আছে ব্রেক স্যার, কন্টিনিউ করলেও চলো। কন্টিনিউ করব? তাহলে আমি কন্টিনিউ করে দিই, যেহেতু আমার এই রেকর্ডিংটা ঠিকই আছে, মানে অফ হয় নাই, অটো অফ হয়ে যাওয়ার কথা, এখানে পারমিশন দিয়েছে আর কি। তাহলে আমরা লাস্ট যে থিওরিটা এটা বলে ফেলি। 15-20 মিনিট লাগবে আর কি, একটু বেশি সময় লাগুক, আমরা আজকে শেষ করে ফেললাম আর কি। এটা হলো গ্রুপ বা দলে বিভক্ত করা। গ্রুপ বা দলে বিভক্ত করা। গ্রুপ বা দলে বিভক্ত করা, এটা একটা বেশ গুরুত্বপূর্ণ সেকশন। যেহেতু বাদ আমরা ছোট্ট জায়গা থেকে আগে আসি। ধরো বস্তু আছে এখানে এ বি, তাহলে এ বি এদেরকে যদি আমরা দুইটা গ্রুপে ভাগ করতে চাই, বা আমরা এবিসি দিয়ে আগে দুইটা গ্রুপ করতে চাই, যে গ্রুপের একটা দলে পড়বে একটা বস্তু আর একটা দলে পড়বে দুইটা বস্তু, অর্থাৎ এই 3টা বর্ণ থেকে দুইটা গ্রুপে তুমি বিভক্ত করো, যাতে একটা গ্রুপে পড়ে এক বর্ণ আর একটা গ্রুপে পড়ে 2 বর্ণ। তাহলে আমরা এখানে দেখি কি কি আসে। এ আসতে পারে, বিসি আসতে পারে, আবার বি আসতে পারে, সি আসতে পারে, আবার সি আসতে পারে, এ বি আসতে পারে। এখন তোমরা বলো এর বাইরে কি আর কোনো দল হবে কিনা? সাউন্ড ডিস্টার্ব করে না, আনমিউট করলাম। বলো এর বাইরে আর কোনো বিষয় আসতে পারে কিনা? আমি এবিসি 3টা বর্ণ থেকে 2টা গ্রুপ করলাম, যে গ্রুপগুলির একটা গ্রুপে পড়বে একটা বর্ণ আর একটা গ্রুপে পড়বে 2টা বর্ণ। তো এই 3টার বাইরে আসবে কিনা? আসবে না, আসবে না। তাহলে এখন আমি কাজটা করবো কিভাবে? দেখো আমার আছে 3টা বস্তু, দিব ফ্যাক্টরিয়াল 3, নিচে দেব আমরা একটা গ্রুপে পড়বে একটা বস্তু ফ্যাক্টরিয়াল 1, আর একটা গ্রুপে পড়বে 2টা বস্তু, দিব ফ্যাক্টরিয়াল 2। তাহলে তোমার কাজটা হয়ে যাবে। দেখো তাহলে ফ্যাক্টরিয়াল 3 সমান 6 আর নিচে হচ্ছে 2 3, এই তোমার 3টা উপায়ে তুমি দল গঠন করতে পারবে, এর বাইরে তুমি করতে পারবে না। তাহলে গ্রামারটা হচ্ছে m প্লাস n সংখ্যক বস্তুকে যদি m সংখ্যক এবং n সংখ্যক বস্তুর 2টা গ্রুপে আমরা বাছাই করি। আচ্ছা এখানে হাত তুলছো কি? অর্পা আমার নামাই দিছে। আচ্ছা একটা গ্রুপে পড়বে একটা বস্তু আর একটা গ্রুপে পড়বে 2টা বস্তু, এটা দিয়ে আমরা এটা বুঝলাম। এখন জেনারেলি আমরা বুঝবো m প্লাস n সংখ্যক বস্তুকে যদি আমরা m সংখ্যক এবং n সংখ্যক বস্তুর 2টা গ্রুপে ভাগ করি, তাহলে ভাগটা করা যাবে ফ্যাক্টরিয়াল m প্লাস 1 m প্লাস n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল m ইনটু ফ্যাক্টরিয়াল n। আমার সংখ্যা 2টা গুরুত্বপূর্ণ, একটা আর 2টা, তাহলে এটা হচ্ছে m আর এটা হচ্ছে n। তাহলে m প্লাস n সংখ্যক বস্তু, m আর n মিলে হচ্ছে 3, নিচে এটা হচ্ছে m এটা হচ্ছে n, ফ্যাক্টরিয়াল m ফ্যাক্টরিয়াল n। তাহলে আমার m প্লাস n সংখ্যক বস্তুকে m সংখ্যক এবং n সংখ্যক
বস্তুর দুটি গ্রুপে বিভক্ত করার উপায় সমান হবে m প্লাস n এর উপরে ফ্যাক্টরিয়াল, অর্থাৎ মোট সংখ্যার উপরে ফ্যাক্টরিয়াল, ডিভাইডেড একটা বস্তুর গ্রুপ চাই m এর উপর ফ্যাক্টরিয়াল, আর একটা বস্তুর গ্রুপ চাই n এর উপরে ফ্যাক্টরিয়াল। তাহলে m প্লাস n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড ফ্যাক্টরিয়াল m ফ্যাক্টরিয়াল n। আচ্ছা, এইটা আমরা বললাম এইভাবে এক্সপেরিয়েন্সের মাধ্যমে। এখন বিষয়টা দেখো, m প্লাস n সংখ্যক বস্তু থেকে আমি প্রথমে একটা গ্রুপের জন্য বস্তু বাছাই করি। আমার একটা গ্রুপে লাগে m সংখ্যক আর একটা গ্রুপে লাগে n সংখ্যক, তাহলে আমি m সংখ্যক বস্তু বাছাই করলাম। তো m প্লাস n সংখ্যক থেকে যখন আমি m সংখ্যক বাছাই করে ফেললাম, বাকিগুলিকে শুধুমাত্র একটা উপায়ে আমি বাছাই করতে পারি, কারণ বাকি যে n সংখ্যক রয়ে গেল তাদের মধ্যে আর বাছাইয়ের প্রয়োজন নাই, বিকল্প নেই, আমি একটা উপায়ে তাদেরকে বাছাই করতে পারি, ইনটু তোমার 1। তাহলে দেখো ফ্যাক্টরিয়াল m প্লাস 1 m প্লাস n ডিভাইডেড আমার এনসিআর এর যে ফর্মুলা, r এর উপরে ফ্যাক্টরিয়াল বসলো আর n মাইনাস r এর উপরে ফ্যাক্টরিয়াল বসলো। তাহলে উত্তরটা আসলো ফ্যাক্টরিয়াল m প্লাস 1 m প্লাস n ডিভাইডেড, প্রথমটা থাকতেছে ফ্যাক্টরিয়াল m, পরটা থাকছে ফ্যাক্টরিয়াল n, m ক্যান্সেল হয়ে যাবে। অথবা তুমি বলতে পারো যে আমি n সংখ্যক বস্তুকে আগে বাছাই করব, m প্লাস n c n, আর বাকি m সংখ্যক বস্তুকে বাছাই করা যায় এক উপায়। ওইভাবেও যদি আমরা যাই উত্তর এটি আসবে। তাহলে গ্রামারটা এইভাবেই আসে। তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম কিনা, ফর্মুলাটা দেখো তো, m প্লাস n সংখ্যক বস্তু থেকে m সংখ্যক বস্তু এবং n সংখ্যক বস্তুকে কত উপায়ে বাছাই করা যায় দুইটা গ্রুপের জন্য। কি বুঝছি সবাই? আমি শুনি না স্যার, এতক্ষণ কিছুই শুনি নাই। হ্যাঁ, শুনো নাই? আপনি মিউট ছিলেন পুরো। মিউট না, আসলে আমার এটা ডিস্টার্ব করে। এখন শোনা যায়? আচ্ছা কোন জায়গা থেকে শোনো নাই? জি, এই ডেরিভেশনটা m প্লাস n সংখ্যক বস্তুকে ফ্যাক্টরিয়াল থেকে বোঝা যায় না স্যার। কোথা থেকে? এখান থেকে। জি স্যার। আচ্ছা, আমি রিপিট করতেছি, m প্লাস n সংখ্যক বস্তুকে m সংখ্যক এবং n সংখ্যক বস্তুর দুটি গ্রুপে বিভক্ত করার উপায় হলো ফ্যাক্টরিয়াল m প্লাস 1, যেহেতু এই m এবং n মিলে আমার 3 হয়েছিল, ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 1, যেহেতু একটা বস্তুর গ্রুপ নিলাম তাহলে ফ্যাক্টরিয়াল m, যেহেতু দুইটা বস্তুর গ্রুপ নিলাম ফ্যাক্টরিয়াল n, তাহলে m প্লাস n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল m ডিভাইডেড ফ্যাক্টরিয়াল n। আমরা এটাকে প্রমাণ করতেছি এইভাবে যে m প্লাস n সংখ্যক বস্তু থেকে আমি আগে m সংখ্যক বস্তু বাছাই করে ফেলবো, আর বাকি n সংখ্যক বস্তুকে বাছাই করার উপায় হচ্ছে 1। তাহলে আমি এনসিআর এর ফর্মুলা যদি বানাই তাহলে ওইটাই আসে উত্তর। আমরা বলতেছিলাম যে আমি m সংখ্যক বস্তু বাছাই না করে যদি m প্লাস n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু বাছাই করি, অর্থাৎ n সংখ্যক বস্তু একটা গ্রুপে থাকতে হবে, আমি n সংখ্যক বাছাই করলাম, বাকি বস্তুগুলিকে একটা উপায়ে বাছাই করা যায়, একটু 1। এই হলো তোমার উত্তর আর কি। তাহলে m প্লাস n সংখ্যক বস্তু থেকে আমি যদি m সংখ্যক এবং n সংখ্যক বস্তুর দুটি গ্রুপে বিভক্ত করি, বিভক্ত করার উপায় হলো এই। ঠিক আছে? এখন শোনো, এখন শোনা যায়? জি স্যার, এখন শোনা যাইতেছে। আচ্ছা, তাহলে একটা ছোট্ট অঙ্ক আমরা করে ফেলি। ধরো তোমার 10 জন লোক আছে, এখন তুমি 10 জন লোককে 3টা গ্রুপে ভাগ করতে চাও। একটা গ্রুপে আসুক 2 জন, একটা গ্রুপে আসুক 3 জন, আর একটা গ্রুপে আসুক 5 জন। তাহলে উত্তরটা কি হবে? 10 জন লোককে আমরা 3টি গ্রুপে এমন ভাবে ভাগ করতে চাই, একটা গ্রুপে পড়বে 2 জন, একটা গ্রুপে 3 জন, আর একটা গ্রুপে পড়বে 5 জন। তাহলে আমার উত্তরটা আসবে 2 জন, 3 জন আর 5 জনের গ্রুপ। তোমরা বলো উত্তরটা, আনমিউট করা আছে। বলো। 10 factorial by 2 factorial into 3 factorial into 5 factorial। হ্যাঁ, তাহলে সবাই বুঝছি আমরা বিষয়টা, যে আমরা ওখানে 2টা গ্রুপ বলছিলাম, এখন গ্রুপ কিন্তু বাড়াই দিলাম। তাহলে যতটা বস্তু আছে মোট তার উপরে ফ্যাক্টরিয়াল ডিভাইডেড যতটা করে গ্রুপ, এইভাবে আমরা তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিলাম।
তাহলে আমার মনে হয় বিষয়টা আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো যে এই ভাগ করার পর এই বিষয়গুলিকে যদি আমরা আবার বন্টন করে দিই, আমি এ বি সি তিনটা থেকে একটার গ্রুপ আর দুইটার গ্রুপ এইভাবে দিয়েছিলাম, বি সি এ সি এ বি। এখন এই গ্রুপগুলিকে যদি আমি দুইজনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই, ধরো আমি এই তিনজন ছাত্র থেকে একজন ছাত্রের আর দুইজন ছাত্রের বিভিন্নভাবে গ্রুপ করলাম। এখন এই গ্রুপগুলিকে আমি আমার কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের মধ্যে বন্টন করে দিব। তো যদি বন্টন করে দিই, কত উপায়ে বন্টন করতে পারি? তাহলে আমার তিনটা ওয়ে বের হইলো গ্রুপ করা। এখন দেখো আমি এই একে দিলাম প্রিন্সিপাল মহোদয়কে, আর বিসি কে দিলাম ভাইস প্রিন্সিপাল মহোদয়কে। আমি তো এটা অল্টারও করতে পারি, একে দিব আমি ভাইস প্রিন্সিপাল মহোদয়কে আর বিসি কে দিব আমি প্রিন্সিপাল মহোদয়কে। তাহলে দেখা যায় একটা যে আমার উপায় ছিল, এই উপায়টাকে আবার দুইভাবে ডিস্ট্রিবিউট করা যায়। দুইভাবে ডিস্ট্রিবিউট করা যায় কেন? যেহেতু দুইজন, তাহলে আমি তিনটা উপায়ে বিভক্ত করলাম। এখন এগুলিকে দুইজনের মধ্যে যদি বন্টন করে দেই, তাহলে আবার ফ্যাক্টরিয়াল 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমার আসবে 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। 3টা আসলো কিভাবে? 3টা আসলো তোমার ফ্যাক্টরিয়াল 3 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 1 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। এখান থেকে আসলো ফ্যাক্টরিয়াল 3টা ইন্টু ফ্যাক্টরিয়াল 2। তাহলে আমার আসবে 3 দুগুণে 6টা উপায়ে আমি এগুলিকে দুইজনের মধ্যে বন্টন করে দিতে পারবো। কি বোঝা গেল বিষয়? যে গ্রুপ করার পর এইগুলিকে যদি আমি আবার বন্টন করে দিই, তাহলে বন্টন করে দিলে যতজনের মধ্যে আমি বন্টন করে দিব ফ্যাক্টরিয়াল তত দিয়ে গুণ করে দিব। ঠিক আছে? তাহলে m প্লাস n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড ফ্যাক্টরিয়াল m ইনটু ফ্যাক্টরিয়াল n ইনটু আসবে ফ্যাক্টরিয়াল 2 যদি দুইজনের মধ্যে আমি দুইটা গ্রুপকে বন্টন করে দিই। এই সূত্রটা লিখে ফেলো যে m প্লাস n সংখ্যক বস্তুকে m সংখ্যক এবং n সংখ্যক বস্তুর দুটি গ্রুপে বিভক্ত করে দুইজনের মধ্যে বন্টন করে দেওয়ার উপায়। দুইজনের মধ্যে যদি বন্টন করি, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে আবার গুণ দিতে হবে। তাহলে एग्जांपल একটা ছোট एग्जांपल এখানে তৈরি করে ফেলো। তিনজন লোককে একজন এবং দুইজনের দুটি গ্রুপে বিভক্ত করে দুটি প্রতিষ্ঠানের মধ্যে কত উপায়ে বন্টন করে দেওয়া যায়? তিনজন লোককে একজন এবং দুইজনের গ্রুপে বিভক্ত করে দুটি প্রতিষ্ঠানের মধ্যে বন্টন করে দেওয়া যায় কত উপায়ে? তাহলে এইটা আসবে উত্তর, ফ্যাক্টরিয়াল 3 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 1 ইনটু ফ্যাক্টরিয়াল 2। এটা করলাম আমরা কি? এটা গ্রুপ করলাম, আর এটা হলো আমরা বন্টন। এটা হচ্ছে গ্রুপ আর এটা হচ্ছে বন্টন। তাহলে 6 উপায়ে গ্রুপ করে বন্টন করে দেওয়া যায়। এই সূত্রের একটা দুর্বলতা আছে। দুর্বলতা হলো তোমার এটা সব সময় কাজ করে না। যদি সমসংখ্যক বস্তুর গ্রুপে আমরা বিভাজনে যাই, তাহলে এটা কাজ করে না। কেন কাজ করে না? দেখো, ধরো আমি বললাম এ এবং বি এই দুইটা বস্তুকে সমান সংখ্যক দুইটা বস্তুর গ্রুপে তুমি বিভক্ত করো। তাহলে সমান সংখ্যক দুইটা বস্তুর গ্রুপ যদি হয়, তাহলে আমার এই গ্রামার বলতেছি কি m প্লাস এর হবে ফ্যাক্টরিয়াল 2 আর ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল যেহেতু একটা একবার করে আছে, আমি যদি এই সূত্র মানি, তাহলে উত্তর আসতেছে 2। প্র্যাকটিক্যালি দেখো কি আসে, আমি একটা গ্রুপে ফেললাম a কে আর একটা গ্রুপে ফেললাম b কে। এখন তুমি যদি চেঞ্জ করো একটা গ্রুপে b কে আর একটা গ্রুপে a কে, তাহলে এইটা আর এটা কিন্তু দেখো সিমিলার হয়ে গেল, এই দুইটা কিন্তু সেম হয়ে গেল। তো সেম হয়ে গেলে যেহেতু ওই ফর্মুলাটা আসলে তখন কাজ করে না। যদি সমান সংখ্যক বস্তুর গ্রুপে আমরা ভাগ করতে যাই, এই সূত্রটা তখন অকার্যকর হয়ে যায়। তাহলে এখন এটাকে রেকটিফাই করতে কি হবে? কিভাবে রেকটিফাই করব? আমরা যে কয়টা গ্রুপে ভাগ করলাম দুইটা গ্রুপে, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করলে উত্তরটা কারেকশন হয়ে যাবে। কারণ এই যে দুইটা বাসাই আমরা দিলাম, এই দুইটা বাসাই কিন্তু গ্রুপগুলা সেম। যেহেতু সমান সংখ্যক বস্তুর গ্রুপে ভাগ করলে প্রতিটি বাসাই দুইটা গ্রুপ অভিন্ন হয়ে যায়, এই জন্য যতটা গ্রুপে ভাগ করলাম ফ্যাক্টরিয়াল 2 দিয়ে আবার তোমাকে ভাগ না করলে উত্তরটা মিলবে না। তাহলে আমি যদি এখানে আসি, এইটাকে কারেকশন করবো d ইনটু ফ্যাক্টরিয়াল 2। যেহেতু আমি দুইটা সমান সংখ্যক বস্তুর গ্রুপে ভাগ করছি, তখন উত্তরটা আবার মিলে যায়, তাহলে আমার একটা বাসাই আসে।
পরিষ্কার হয়েছে? এটা কি বুঝলাম সবাই? যদি যদি সমান সংখ্যক বস্তুর গ্রুপে আমরা ভাগ করি তাহলে ওইটা আমরা মানবো, আর নিচে দিব যে যতটা গ্রুপে ভাগ করলাম। যদি আমি 3টা গ্রুপে ভাগ করতাম তাহলে ফ্যাক্টরিয়াল 3 দিয়ে এখানে গুণ দিতাম নিচে, 2টা গ্রুপে ভাগ করলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে আমি ভাগ দিতাম। তাহলে একটু লেখো ছোট্ট একটা এক্সাম্পল। 6টি বস্তুকে 3টি বস্তুর সমান 2টি গ্রুপে কত উপায়ে বিভক্ত করা যায়? 6টি বস্তুকে 3টি বস্তুর সমান 2টি গ্রুপে কত উপায়ে বিভক্ত করা যায়? 6টিকে 3টির সমান 2টি গ্রুপে বিভক্ত করার উপায় বলো, তোমরা উত্তর বলো। 6টি বস্তুকে 3টি বস্তুর সমান 2টি গ্রুপে বিভক্ত করা। 6 factorial by 3 factorial into 3 factorial into 2 factorial. 3 factorial into 3 factorial, 3 factorial আমি স্কয়ার দিয়ে দিলাম, হবে না? হ্যাঁ স্যার। ইনটু ফ্যাক্টোরিয়াল Into factorial. ফ্যাক্টোরিয়াল 2, যেহেতু তাহলে উপরে আসবে তোমার 720 আর নিচে আসবে 636 দুগুণে 72, তাহলে 10টা উপায় আমি বিভক্ত করতে পারবো। তাহলে এই সূত্রটা তোমরা বুঝতে পারছো, থ্যাংক ইউ। তাহলে আমার যেটা গুরুত্বপূর্ণ ছিল যে এখানে নোটটা রাখবো আমরা, m ইকুয়াল টু n হলে এই সূত্রটি প্রযোজ্য নয়। তার কারণটা কি? কারণটা হলো যে যখন এরা সমান হবে তখন প্রতিটি বাসে গ্রুপ 2টা আসলে সেম হয়ে যাবে, অর্থাৎ অভিন্ন থাকবে, ভিন্ন হবে না, এই জন্য ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা एग्जांपल করি, আমাদের হয়তো শেষ হয়ে গেছে। एग्जांपल ধরো 52টি তাসকে 4জন লোকের মধ্যে সমভাবে কত উপায়ে বন্টন করে দেয়া যায়? তাহলে m সমান যদি n হয়, m সমান যদি n হয় তাহলে এই সূত্রটা হবে, তখন আমি এই সূত্রটাকে লিখি, তখন সূত্র হবে twice m ফ্যাক্টোরিয়াল, এখানে m আর m সমান হয়ে গেল, তাহলে twice m আর n যদি সমান হয় ফ্যাক্টোরিয়াল m হোল স্কয়ার। তাহলে এখানে উত্তরটা হবে কি বলো? 52টি তাসকে 4জন লোকের মধ্যে কতভাবে সমভাবে বন্টন করে দেয়া যাবে? আগে বলি তাসগুলিকে বিভক্ত করার উপায় বলো তোমরা। তাসগুলিকে বিভক্ত করার উপায়, 52টা তাস আছে, তাহলে প্রতি গ্রুপে কয়টা পড়বে? 52টার মধ্যে প্রতি গ্রুপে কয়টা পড়লো? 13টা করেছে। উপরে হলো ফ্যাক্টরিয়াল 52, নিচে বলো। তাহলে কয়টা গ্রুপে ভাগ করলাম আমরা? 4টা গ্রুপে। তাহলে প্রতি গ্রুপে যেহেতু 13টা পড়তেছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 13 হোল টু দি পাওয়ার 4, এই যে এটা একটু ফলো করো। ফ্যাক্টোরিয়াল টুয়াইস m হলো মোট সংখ্যার উপরে ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল m হোল স্কয়ার, এখানে ছিল গ্রুপ 2টা কিন্তু এখানে আমার গ্রুপ 4টা, তাহলে ফ্যাক্টোরিয়াল m হোল টু দি পাওয়ার 4 আসবে, এই যে 2 এর জায়গায় আসবে 4। তাহলে এত উপায়ে আমি ভাগ করলাম তাসগুলিকে। এখন এই তাসগুলিকে বলতেছি আবার শুধু ভাগ করাই না, এইগুলিকে 4জনের মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়া যাবে। তাহলে এটা ভাবতে হবে তোমার, আমি ভাগ করলাম এত উপায়ে, এখন ভাগ করবার পরে এগুলিকে আবার এখন ডিস্ট্রিবিউট করব। তো ডিস্ট্রিবিউট করব আমরা কয়জনের মধ্যে? 4জনের মধ্যে। 4জনের মধ্যে। হ্যাঁ বলো। ফ্যাক্টরিয়াল 4 হবে না। কোথায়? উচ্চারণ নিচে
না নিচে ফ্যাক্টরিয়াল 4 হবে না, কেন হবে না? কারণ আমি তো সূত্রকে রেকটিফাই করে ফেলছি। ফ্যাক্টরিয়াল টুয়াইস m ডিভাইডেড ফ্যাক্টরিয়াল m হোল স্কয়ার, দুইটা সমান হয়ে গেল। সমান যখন হইল, আচ্ছা ইনটু ফ্যাক্টরিয়াল 2 এখানে দেই না, ফ্যাক্টরিয়াল 2 দেই নাই, তাহলে এখানে হবে ফ্যাক্টরিয়াল 4। ঠিক আছে, তাহলে আমরা ওই সূত্র থেকে যখন আসছিলাম, যেহেতু দুইটা গ্রুপের মধ্যে আমি সমানভাবে বন্টন করে দিয়েছিলাম, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করার বিষয়টা আমি নিয়ে নিই। তাহলে ফ্যাক্টরিয়াল 4 হলো। এখন আমি এগুলিকে আবার বন্টন করে দিব, তাহলে কি আসবে উত্তর? অতএব তাসগুলি বন্টন করার উপায়, তাহলে ফ্যাক্টরিয়াল 52 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 13 হোল টু দি পাওয়ার 4 ইনটু ফ্যাক্টরিয়াল 4 ইনটু আবার ফ্যাক্টরিয়াল 4, তাহলে ফ্যাক্টরিয়াল 52 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 13 হোল টু দি পাওয়ার 4 ইনটু ফ্যাক্টরিয়াল 4। নিচের দিকটা বোধহয় দেখা যাচ্ছে না নাকি? একটু দেখা যাচ্ছে। তো দেখা না গেল, দেখো আমি একটু এটা নিচে দিয়ে দিই, দেখো এখন দেখা যায়। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, স্যার তাহলে আমি এই সূত্রটা প্রয়োগ করতে যেখানে ভুল করেছিলাম, বিষয়টা ধরতে পারছো একজন, দেখো এখানে ফ্যাক্টরিয়াল 2 আগে দেই নেই, তাহলে এখানে যেহেতু চারটা গ্রুপ ফ্যাক্টরিয়াল 4 দিয়ে ভাগ করতে হবে। এখন যখন আমরা বন্টন করে দিব, ফ্যাক্টরিয়াল 4 দিয়ে আমি গুণ দিয়ে দিব, তাহলে গুণ দিলে আমার উত্তরটা আসবে ফ্যাক্টরিয়াল 52 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 13 হোল টু দি পাওয়ার 4। যেটা দেখা হয়তো মনে হতে পারে যে আসলে ফ্যাক্টরিয়াল m + 1 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল m ইনটু ফ্যাক্টরিয়াল n ই তো প্রয়োগ করা হলো, আবার ফ্যাক্টরিয়াল 4 দেওয়া হলো না। আসলে দেওয়া হলো না যে এটা কারণ হলো আমরা ভাগ করবার পরে আবার এগুলিকে চারজনের মধ্যে বন্টন করে দিছি। ক্লিয়ার বিষয়টা? স্যার বন্টনটাই করেছে। হ্যাঁ, কোন জায়গাটা? বন্টনটাই করেছে স্যার, বন্টনটা ফ্যাক্টর 4 দ্বারা গুণটাই ফ্যাক্টর 4 দ্বারা করবে। আমি এই 52টা তাসকে 13টা করে সমান সংখ্যক চারটা গ্রুপে ভাগ করব এই সূত্র দিয়ে। ফ্যাক্টরিয়াল 52 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 13 হোল টু দি পাওয়ার 4, যেহেতু চারজনের মধ্যে ভাগ করলাম, ফ্যাক্টরিয়াল 13 চারবার আসবে, ফ্যাক্টরিয়াল 13 হোল টু দি পাওয়ার 4। আর যেহেতু চারটা গ্রুপেই তুমি সমানভাবে বন্টন করে দিয়েছো, তাহলে সমানভাবে বন্টন করার জন্য বলছিলাম যে যতজনের মধ্যে তুমি বন্টন করবা, যতটা গ্রুপে বন্টন করবা, ফ্যাক্টরিয়াল তত দিয়ে ভাগ করবা, এটা গেল। তাহলে আমি তাসগুলিকে ভাগ করলাম এই উপায়ে। এখন এগুলিকে আবার চারজনের মধ্যে বন্টন করে দিব, তো চারজনের মধ্যে বন্টন করে দিলে ফ্যাক্টরিয়াল 4 উপায়ে আবার বন্টন করে দেওয়া যায়। যেমন ধরো a এবং b কে তুমি সমান সংখ্যক দুইটা বস্তুর গ্রুপে ভাগ করে দুইজনের মধ্যে বন্টন করে দিবা, তাহলে উত্তরটা আসবে ফ্যাক্টরিয়াল 2 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 1 হোল স্কয়ার ইনটু ফ্যাক্টরিয়াল 2, এটা হলো ভাগ করার উপায়। এখন যদি আবার তুমি এগুলিকে বন্টন করে দাও, তাহলে ফ্যাক্টরিয়াল 2 উপায় বন্টন করে দিতে পারো, তাহলে উত্তরটা আসবে তোমার দুই উপায়। দুই উপায় কেন? ওই যে a এবং b এই উপায়ে ভাগ করলাম, এটাকে দিলাম প্রিন্সিপালকে, এটা দিলাম ভাইস প্রিন্সিপালকে, আবার এটা দিলাম ভাইস প্রিন্সিপালকে, এটা দিলাম প্রিন্সিপালকে। তাহলে একটা প্রথমে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল একটা, আবার ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল একটা, দুইটা উপায় আসতেছে। তাহলে বন্টন করে যখন দিব আমরা, যত জনের মধ্যে বন্টন করে দিব, ফ্যাক্টরিয়াল তত দিয়ে আবার গুণ দিব। কি ঠিক আছে? পরিষ্কার হয়েছে? তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা গুরুত্বপূর্ণ, যে আমরা কি শুধু ভাগ পর্যন্তই থাকলাম, না ভাগ করবার পর এগুলিকে আবার ডিস্ট্রিবিউট করলাম। ল্যাঙ্গুয়েজে অনেক মারপ্যাচ থাকবে, শুধু বলবে কত উপায়ে বিভক্ত করা যায়। তাহলে বিভক্ত করা যায় যদি সমান সংখ্যক বস্তুর গ্রুপে বিভক্ত হয়, যতটা গ্রুপ ফ্যাক্টরিয়াল তত দিয়ে নিচে আবার গুণ করে দিব। আবার যদি এগুলিকে বন্টন করে দিতে হয়, যত জনের মধ্যে বন্টন করে দিব, ফ্যাক্টরিয়াল তত দিয়ে আমরা গুণ করে দিব। তাহলে সমাবেশের যা ছিল আমরা এই পর্যন্ত পড়ে ফেললাম, বিন্যাস এবং সমাবেশের আর কোনো সূত্র আমাদের বাকি নাই। এখন তোমরা এই বিষয়গুলির উপরে চর্চা করতে থাকো। বিশেষ করে আজকের যে ডিসকাশনটা, যে n সংখ্যক বস্তু থেকে এক বা একাধিক বস্তু বাছাইয়ের সংক্রান্ত, আবার ওই যে গ্রুপ বা দলে বিভক্ত করা, এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। তোমার যখন তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষা ফেস করতে যাবে, তখন কিন্তু এই ধরনের প্রবলেম থাকবে। তো ঠিক আছে, আমরা আগামী দিন কোন চ্যাপ্টার শুরু করব, সেটি আসলে প্রথম পত্রের না দ্বিতীয় পত্রের, সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে গেলে আমি আমার বিভাগের চেয়ারম্যানের সাথে কথা বলি, আর নর্সারের সাথে, অথবা আমরা অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলতে পারি। যদি ওনারা অনুমতি দেন, তাহলে হয়তো আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করতে পারি। আর যদি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের অর্থাৎ প্রথম পত্রের কোনো অধ্যায় লাগে, তাহলে আমাকে বলবে, আমি কিন্তু এটার উপরে ডিসকাস করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো। আজকের অধিবেশন এখানে শেষ করলাম।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।